8 বছর, দীর্ঘ 8 বছর পর আমি আমার বাসায় ফিরেছি। 8 বছর আগে যেই বাড়ির গেট দিয়ে আমি বের হয়ে গিয়েছিলাম, সেই বাড়ির গেটে এসে দাঁড়িয়ে আছি। এখানে আসার কারণ হলো আমার একমাত্র আদরের বোন রিফার বিয়ে। এই সেই বাড়ি যেখানে আমি বড় হয়েছি। কিন্তু আজ গেট দিয়ে ঢুকতে আমার মনে হচ্ছে আমি কোনো অপরিচিত গ্রহে পা রেখেছি। গেটের দারোয়ান আমাকে প্রথমে চিনতে পারল না, হাত বাড়িয়ে আটকে দিল। এই যে ভাই, কই যান? ভেতরে তো বিয়ের আয়োজন চলতেছে। এই যে ভাই, কই যান? ভেতরে তো বিয়ের আয়োজন চলতেছে। ভিক্ষা টিক্ষা এখন দেয়া যাইব না, পরে আসেন, সাহেব ব্যস্ত। আমি ভিক্ষা নিতে আসিনি চাচা, আমি সিয়াম, রহমান সাহেবের বড় ছেলে। দারোয়ান করিম চাচা চমকে উঠে চশমাটা ঠিক করলেন, ভালো করে তাকালেন সিয়ামের মুখের দিকে। ও আল্লাহ, তুমি সিয়াম বাবা, কত বড় হইয়া গেছো! আমি তো তোমার চিনতেই পারি নাই। গায়ের রং তো একেবারে তামাটে হইয়া গেছে। যাও যাও, ভিতরে যাও, সাহেব তো তোমার কথা ভুলেও কয় না। যাও বাবা। সিয়াম ধীর পায়ে বাড়ির উঠোনে ঢুকলো। উঠানে বিশাল প্যান্ডেল পাঠানো হচ্ছে, বাঁশ আর ত্রিপল দিয়ে ছাদ করা হয়েছে। বাড়ির মহিলারা বারান্দায় বসে পান সুপারি কাটছে আর গল্প করছে। রান্নার আয়োজন চলছে একপাশে, বাতাসে পোলাওয়ের চাল আর মাংসের মশলার ঘ্রাণ। সিয়ামের বাবা রহমান সাহেব লুঙ্গি আর পাঞ্জাবি পরে উঠানের মাঝখানে দাঁড়িয়ে ডেকোরেটরের লোকেদের সাথে কথা বলছেন। তার কপালে চিন্তার ভাঁজ। আরে ভাই, আপনাদের না বললাম লাল কাপড়টাই এই পিলারে দেবেন না, নীলটা দিতে বললাম। আমার মেয়ে নীল রং পছন্দ করে। আপনারা তো দেখছি কথার কোনো দামই দেন না। টাকা নেওয়ার সময় তো ঠিকই হাত পাতেন। চাচা, নীল কাপড় তো কম আছে, আর বাজারে এখন নীলের দাম বেশি। আপনি যেই বাজেট দিছেন এর মধ্যে তো লালই ভালো। বাজেটের কথা আমাকে শোনাবেন না, ইজ্জত নিয়ে টানাটানি করবেন না বলে দিচ্ছি। যা বলেছি তাই করবেন। ঠিক তখনই রহমান সাহেবের চোখ পড়ে গেটের দিকে দাঁড়িয়ে থাকা সিয়ামের উপর। তিনি কথা বলতে বলতে থেমে যান। তার চোখে চশমাটা তিনি একটু নামিয়ে তাকালেন। ছেলের দিকে তাকিয়ে তার মুখে কোনো হাসি ফুটল না, বরং বিরক্তির এক কালো ছায়া নেমে এলো। তিনি ডেকোরেটরের লোকটাকে ইশারা করে থামিয়ে দিয়ে সিয়ামের দিকে এগিয়ে এলেন। কী রে, তুই দাঁড়িয়ে আছিস কেন এখানে? মূর্তির মতো দাঁড়িয়ে থাকলে কি তোকে কেউ কোলে করে নিয়ে আসবে? আসসালামু আলাইকুম আব্বা। সিয়াম নিচু হয়ে বাবার পায়ে হাত দিয়ে সালাম করতে গেল। রহমান সাহেব একটু পিছিয়ে গেলেন, যেন ছেলের ধুলোমাখা হাত তা পরিষ্কার পাঞ্জাবিতে না লাগে। থাক থাক, সালাম করতে হবে না। এখন বল, আসার সময় পেলি তুই? বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, মানুষে গিজ গিজ করছে, তার মধ্যে তুই এই ভর দুপুরে এসে হাজির, নাকি খাওয়ার গন্ধে চলে এলি? আব্বা, রিফার বিয়ে। খবরটা পাওয়ার পর থেকে আসার চেষ্টা করছিলাম, টিকিট পাচ্ছিলাম না, তাই একটু দেরি হয়ে গেল। আপনি কেমন আছেন? আমি কেমন আছি সেটা জেনে তোর কি হবে? আমি তো ভেবেছিলাম তুই মরে টরে গেছিস। 8 বছর ধরে তো কোনো খোঁজ খবর নেই। মাসে মাসে যে 2-4 হাজার টাকা পাঠাতি, সেটাও তো গত 2 মাস ধরে বন্ধ। এখন এলি কোন মুখে? হাতে তো কিছু দেখছি না, ব্যাগটা তো খালি মনে হচ্ছে। নাকি এয়ারপোর্টে লাগেজ ফেলে এসেছিস? না আব্বা, লাগেজ নেই, এই একটাই ব্যাগ। একটাই ব্যাগ? 8 বছর বিদেশ থেকে এই একটাই ব্যাগ নিয়ে ফিরলি? আত্মীয় স্বজনরা শুনলে তো হাসাহাসি করবে। আমার মান সম্মান যা ছিল সব ধুলোয় মিশিয়ে দিতে এসেছিস। তোর চাচাতো ভাইয়ের আসে দেখছিস 2 বছর হলো ইতালি গেছে, এর মধ্যেই বাড়িতে বিল্ডিং তোলার টাকা পাঠিয়ে দিয়েছে। আর তুই গাধা কোথাকার, লেবার হয়ে বিদেশে গিয়েছিলি, এখন সেই লেবার হয়ে ফিরলি। আব্বা, পরিস্থিতির শিকার ছিলাম। সব সময় তো সবার ভাগ্য সমান হয় না, আর আমি তো আসতে চাইনি। মা ফোনে খুব করে বলল, তাই। তোর মা তো একটা আবেগী মহিলা, সে তো বোঝা না যে এত বাড়তি মানুষ মানে বাড়তি খরচ। একে তুই বরের বাড়ির ডিমান্ড মেটাতে গিয়ে আমার জান বের হয়ে যাচ্ছে। তোকে খাওয়াবো নাকি মেহমান সামলাবো? শোন, সোজা বলে দিচ্ছি, বাড়ির ভিতরে মেহমান গিজ গিজ করছে, তোর জন্য কোনো এক্সট্রা খাট পালং আমি দিতে পারবো না। আর হ্যাঁ,
মেহমানদের সামনে বেশি ঘুরঘুর করবি না। কেউ জিজ্ঞেস করলে বলবি তুই ডেকোরেটর হেল্পার। আমার ছেলে বলে পরিচয় দিস না, লজ্জা করবে আমার। সিয়ামের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। নিজের বাবা তাকে নিজের বাড়িতেই অস্বীকার করছে, কিন্তু সে মুখে কিছু বলল না, শুধু মাটির দিকে তাকিয়ে রইল। আশেপাশে থাকা কয়েকজন চাচি আর ফুবু আর চোখে তাকাচ্ছে আর ফিসফিস করছে। ও মা, দেখছো ভাবি, রহমান ভাইয়ের বড় পোলাডা আইছে। চেহারা দেখছো, মনে হয় জেল খাটতেছিল। সি সি সি, বিদেশ থেকে আইলো, অথচ হাতে একটা বিস্কুটের প্যাকেটও নাই। কেমন কপাল পোড়া দেখছো। এসব কথা শুনে আমার কান গরম হয়ে যাচ্ছে, কিন্তু আমি কোনো প্রতিবাদ করছি না, কারণ আমি জানি প্রতিবাদ করার ভাষা আমার এখন পকেটে আছে, কিন্তু এখন সেটা বের করার সময় নয়। আমি চুপচাপ ব্যাগটা কাঁধে নিয়ে বারান্দার এক কোণে গিয়ে দাঁড়ালাম। ঠিক তখনই ঘরের ভিতর থেকে একটা হইচই শোনা গেল। আমার বোন। মা, ও মা, তুমি সরো তো। আমি শুনলাম ভাইয়া এসেছে। তোমরা কেউ আমাকে আটকিও না। হলুদ শাড়ি পরা, হাতে কাঁচা হলুদ মাখা অবস্থায় রিফা দৌড়ে বেরিয়ে এলো। তার চোখে মুখে পাগলের মতো ব্যাকুলতা। সে বারান্দায় এসে এদিক ওদিক তাকাতে লাগলো। বারান্দার কোণে মলিন পোশাকে দাঁড়িয়ে থাকা সিয়ামকে দেখেই সে থমকে গেল। এক মুহূর্তের জন্য সময়টা যেন থমকে গেল। ভাইয়া, কি রে পাগলি, দৌড়াচ্ছিস কেন? পড়ে যাবি তো। রিফা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে এসে সিয়ামের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। তার হাতে লেগে থাকা হলুদ সিয়ামের পুরনো জ্যাকেটে লেগে গেল। রিফা হাউমাউ করে কাঁদতে লাগলো। তুই আসবি? আমি জানতাম ভাইয়া, আমি জানতাম। বাবা বলেছিল তুই আসবি না, তুই আমাদের ভুলে গেছিস। কিন্তু আমি আল্লাহর কাছে নফল নামাজ পড়ে দোয়া করেছিলাম। তুই না আসলে আমি কবুলই বলতাম না রে ভাইয়া, বলতাম না। তুই কেন এত দেরি করলি? কাঁদিস না বোন, দেখ আমি তো এসেছি। একটু দেরি হয়েছি, রাস্তায় জ্যাম ছিল। আর তোর ভাই কি তোকে ভুলে থাকতে পারে? বোকামি। সিয়াম পরম মমতায় বোনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিফার চোখের পানিতে সিয়ামের শার্টের বুক ভিজে যাচ্ছে। ভাইয়া, তুই এত শুকিয়ে গেছিস কেন? তোর চোখের নিচে এত কালি কেন? ওরা তোকে খেতে দিত না বিদেশে, তাই না? মা সব সময় বলতো তুই নাকি অনেক কষ্টে আছিস। তুই আমাকে ফোনও করতি না। আমি কত রাত তোর জন্য জানালায় দাঁড়িয়ে থাকতাম। কাজের চাপ ছিল রে রিফা, আর ফোন করার মতো পরিস্থিতি ছিল না। তবে দেখ, আমি কিন্তু তোর প্রতিটা জন্মদিনের কথা মনে রেখেছিলাম। প্রতিবার ভাবতাম এইবার বাড়ি যাব, কিন্তু থাক, আর কৈফত দিতে হবে না। তুই এসেছিস, এটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় গিফট। আমার আর কিচ্ছু লাগবে না ভাইয়া, কিচ্ছু না। তুই এসেছিস, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। রিফা একবারও সিয়ামের খালি হাতের দিকে তাকালো না। সে দেখলো না ভাই কি এনেছে বা আনেনি। তার কাছে ভাইয়ের উপস্থিতিটাই সব। এই দৃশ্য দেখে বারান্দায় দাঁড়িয়ে থাকা রহমান সাহেবের মুখটা একটু শক্ত হলো, কিন্তু তিনি কিছু বললেন না। তুই তো অনেক বড় হয়ে গেছিস রিফা, একদম মায়ের মতো সুন্দর হয়েছিস। তোর বর কি করে, ভালো ছেলে তো? ছেলে ভালো, ব্যাংকে চাকরি করে। কিন্তু ও সব বাদ দে, তুই আগে ঘরে চল। মা তোকে দেখলে পাগল হয়ে যাবে। মা তো রান্নাঘরে সেই সকাল থেকে তোর পছন্দের বিফ মাংস রান্না করছে। যদিও জানতো না তুই আসবি। একেই বলে নারীর টান। রিফা ভাইয়ের হাত ধরে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে যেতে চাইল, কিন্তু সিয়াম একটু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। রিফা, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তুই যা, আমি আসছি। না, আমি তোকে ছাড়বো না। তুই আবার পালাবি, আমি তোকে চিনি। ভাই বোনের এই খুনসুটির মধ্যে উঠানের এক পাশ থেকে একটা কড়া গলার আওয়াজ ভেসে এলো। এই যে ডেকোরেটর ভাই, আপনাদের কতবার বলবো স্টেজটা আরেকটু উঁচু হবে। আর ফুলগুলো তাজা নেই কেন? এই পচা ফুল দিয়ে কি বাসর সাজানো হবে? টাকা কি গাছে ধরে? আমার বুকটা ধক করে উঠল। এই গলা আমার চেনা। 8 বছর ধরে এই গলার স্বর আমি স্বপ্নে শুনে এসেছি। আমি ধীরে ধীরে ঘাড় ঘোরালাম। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে সোনিয়া। পরনে একটা জমকালো জামদানি শাড়ি, কানে বড় দুল,
হাতে ফাইল আর ওয়াকিটকি। সে এখন আর সেই কিশোরী নেই, রীতিমতো একজন ব্যস্ত ওয়েডিং প্ল্যানার। তার চোখে মুখে একটা কৃতিত্বের ছাপ। সোনিয়া হঠাৎ কথা বলতে বলতে থেমে গেল। তার চোখ পড়ল রিফার পাশে দাঁড়িয়ে থাকা আমার উপর। সোনিয়ার হাত থেকে ফাইলটা প্রায় পড়েই যাচ্ছিল। সে নিজেকে সামলে নিল। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। বিস্ময়, ঘৃণা, অভিমান আর পুরনো ভালোবাসা সব মিলেমিশে একাকার হয়ে গেল তার দৃষ্টিতে। সোনিয়া ধীর পায়ে সিয়ামের দিকে এগিয়ে এলো। রিফা একটু সরে দাঁড়ালো। সে জানে ভাইয়া আর সোনিয়া আপুর অতীত সম্পর্কে, তাদের মিষ্টি ভালোবাসার গল্প রিফা সব জানে। তুমি তুমি এসেছো? কেমন আছো সোনিয়া? সোনিয়া সিয়ামের আবাদ মস্তক চোখ বুলিয়ে নিল। সিয়ামের মলিন চেহারা, ধুলোমাখা জ্যাকেট আর জীর্ণ জুতো দেখে সোনিয়ার ঠোঁটের কোণে একটা তাচ্ছিলের হাসি ফুটে উঠল। কেমন আছি সেটা তো দেখতেই পাচ্ছ। আমি তো আর তোমার মতো পালিয়ে যাইনি, কিন্তু তোমার এই হাল কেন সিয়াম? 8 বছর আগে যখন চলে গিয়েছিলে তখন তো অনেক বড় বড় কথা বলেছিলে। আমি পৃথিবী জয় করে ফিরব, টাকার পাহাড় করব, এসব ডায়লগ তো খুব দিয়েছিলে। তা পাহাড়টা কোথায়? এই ছেঁড়া ব্যাগটায় কি সেই পাহাড় ভরে নিয়ে এসেছো? পাহাড় গড়া তো সহজ না সোনিয়া, সময় লাগে। সময়? 8 বছর কি কম সময়? আমার বাবা সেই দিন বলেছিল তুমি একটা অপদার্থ। আমি বিশ্বাস করিনি। আমি বাবার সাথে ঝগড়া করেছিলাম তোমার জন্য, কিন্তু আজ মনে হচ্ছে বাবা ঠিকই ছিল। তুমি আসলে কিছুই করতে পারোনি। নিজের বোনের বিয়েতে এসেছো, অথচ পরনে ভিক্ষুকের মতো পোশাক। লজ্জা করে না তোমার? নাকি লজ্জা শরম সব বিক্রি করে দিয়ে এসেছো? পোশাক দিয়ে যদি মানুষের বিচার হতো সোনিয়া, তবে কাফনের কাপড়ের চেয়ে দামি পোশাক আর কিছুই হতো না। কিন্তু ওটার কোনো পকেট নেই। ফিলোসফি দিও না শিয়ম, একদম ফিলোসফি ঝাড়বেন আমার সামনে। পকেট চলে টাকায়, ফিলোসফিতে না। আর যদি তোমার পকেটে টাকা থাকতো, রহমান আঙ্কেল তোমাকে বুকে জড়িয়ে ধরতো। আমি জানি আঙ্কেল তোমাকে কি বলেছে, আর তুমি সেটা ডিজার্ভ করো। রিফার বিয়ের সব দায়িত্ব আমি নিয়েছি, কারণ আমি জানতাম তার ভাই একটা ফেইলর। তুমি শুধু দেখতেই পারবে, কিছু করতে পারবে না। দায়িত্ব নেওয়া ভালো, তবে কাঁধটা শক্ত হতে হয়। তুমি অনেক স্মার্ট হয়েছো সোনিয়া, সুন্দরও হয়েছো, কিন্তু তোমার দেখার চোখটা এখনো ঝাপসা রয়ে গেছে। আমার চোখ ঠিকই আছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা পরাজিত মানুষকে। জানো, আমার আগামী মাসে বিয়ে। ছেলে কানাডার প্রবাসী, প্রতিষ্ঠিত বিজনেসম্যান। তোমার মতো স্ট্রাগলার না। আমি রিয়েলিটি মেনে নিয়েছি সিয়াম। বিয়ের কথাটা শুনে সিয়ামের চোখের পাপড়ি একেবারের জন্য কাঁপল না। সে খুব স্থির দৃষ্টিতে সোনিয়ার দিকে তাকিয়ে রইল। অভিনন্দন। কানাডা ভালো জায়গা, ঠান্ডার দেশ, তবে মানুষের মনগুলো হয়তো উষ্ণ। আশা করি তুমি সুখে থাকবে। তুমি কি আমার বিয়েতে জেলাস হচ্ছ না, নাকি সেই অনুভূতিটাও মরে গেছে? যে গাছে ফুল ফোটার আগে ঝরে উপড়ে যায়, সেই গাছের আর মালিকে দোষ দিয়ে লাভ কি? আমি জেলাস নই সোনিয়া, আমি খুশি যে তুমি ভালো থাকবে। ক্ষমতা আর ইচ্ছে দুটো আলাদা জিনিস। আমার ইচ্ছে ছিল তোমাকে রানীর মতো রাখার, কিন্তু ক্ষমতা ছিল না। আর আজ যখন... সিয়াম কথাটা শেষ করল না, সে থেমে গেল। সোনিয়া ভ্রু কুঁচকে তাকালো। আজ যখন কি? আজ যখন তোমার কিছুই নেই, এটাই তো বলতে চাইছো? বাদ দাও রিফা, আমাকে একটু থাকার জায়গাটা দেখিয়ে দিবি? খুব ক্লান্ত লাগছে। থাক, রিফাকে যেতে হবে না, আমিই দেখিয়ে দিচ্ছি তোমার জায়গা। এই বাড়ির গেস্ট রুমগুলোতে ভিআইপি মেহমানরা থাকবে, বরের বাড়ির লোক আসবে। তোমার জন্য স্টোর রুমটা খালি করা হয়েছে, ওখানেই তোমার যোগ্য স্থান। সোনিয়ার এই নিষ্ঠুর কথা শুনে রিফা প্রতিবাদ করতে চাইল। সোনিয়া আপু, এটা তুমি কি বলছো? সে আমার ভাই, ও স্টোর রুমে কেন থাকবে? ও আমার রুমে থাকবে। আমি আমার ঘর ছেড়ে দিচ্ছি। না রিফা, সোনিয়া ঠিকই বলেছে। আমি তো এখন মেহমান নই,
আমি এই বাড়ির ছেলে, আর ছেলের কোনো নির্দিষ্ট ঘর লাগে না। স্টোর রুমেই শই, ওখানে শান্তি আছে, কোলাহল নেই। সিয়াম ব্যাগটা কাঁধে নিয়ে সোনিয়ার পাশ কাটিয়ে চলে গেল। যাওয়ার সময় তার শরীরটা সামান্য সোনিয়ার শাড়িতে লাগলো। সোনিয়া শিহরিত হলো, কিন্তু মুখে কঠোর ভাব বজায় রাখলো। সিয়াম চলে যাওয়ার পর সোনিয়া তাকিয়ে রইল তার গগন পথের দিকে। তার বুকের ভেতরটা হু হু করে উঠল। সে নিজেকেই প্রশ্ন করল, আমি কেন এত নিষ্ঠুর হলাম ওর সাথে? আমি তো ওকে এখনো। সে দ্রুত মাথা ছেড়ে কাজে মন দেওয়ার চেষ্টা করলো। বাকি পুরো দিনটা সিয়াম তার মায়ের সাথে গল্প করে কাটিয়ে দিল। রাত যখন 12টা, বাড়ির কোলাহল কিছুটা কমেছে, কিন্তু পুরোপুরি থামেনি। স্টোর রুমটা বাড়ির এক কোণায়, যেখানে পুরনো আসবাবপত্র, চালের ড্রাম আর বস্তা রাখা হয়। মেঝেতে ধুলোর স্তর, একপাশে একটা ভাঙা চৌকি পাতা, তার উপর একটা তোশক আর চাদর। সিয়াম সেই চৌকিতে শুয়ে আছে। ঘরের একমাত্র জানালা দিয়ে বাইরের বিয়ের প্যান্ডেল দেখা যাচ্ছে। রঙিন মরিচ বাতিগুলো জ্বলছে আর নিভছে। সিয়ামের ঘুম আসছে না। সে উঠে জানালার গ্রিল ধরে দাঁড়ালো। পকেট থেকে একটা প্যাকেট বের করে সিগারেট ধরালো। ধোঁয়া ছাড়লো বাইরের অন্ধকারের দিকে। 8 বছর, 8টা বছর আমি এই দিনটার জন্য অপেক্ষা করেছি। ভেবেছিলাম ফিরে এসে সবার মুখে হাসি ফোটাবো, কিন্তু নিয়তি হয়তো এটা চায় না। টাকা দিয়ে সব কেনা যায়, শুধু মানুষের ব্যবহার কেনা যায় না। বাবা আমাকে চিনল না, চিনল আমার খালি হাতকে। আর সোনিয়া, তুমিও বুঝলে না। তুমি তো এমন ছিলে না, আমাকে ছাড়া তুমি চোখেই দেখতে না। আর এখন তুমি কানাডা প্রবাসীর স্বপ্ন দেখছো, অথচ তুমি জানোই না যে পুরো কানাডার ইমিগ্রেশন কনসালটেন্সি ফার্মটা আমি গত মাসে কিনে নিয়েছি। সিয়াম হাসলো, খুব করুণ হাসি। সে তার জ্যাকেটের ভেতরের পকেট থেকে একটা স্যাটেলাইট ফোন বের করলো। সাধারণ নেটওয়ার্ক এখানে জ্যাম, কিন্তু এই ফোনের নেটওয়ার্ক সরাসরি স্যাটেলাইট থেকে আসে। সে একটা নাম্বারে ডায়াল করলো। হ্যালো কবির। জি স্যার, শুভ সন্ধ্যা স্যার। আপনি পৌঁছিয়েছেন? কোনো সমস্যা হচ্ছে না তো? না, সব ঠিক আছে। শোনো, রিফার বিয়ের গিফটটা কি রেডি? জি স্যার, প্যারিস থেকে কাস্টম মেড জুয়েলারিটা আজ সকালে ল্যান্ড করেছে, আর গাড়িটা কাল সকালে আপনার লোকেশনে পৌঁছে যাবে। কিন্তু স্যার, আপনি কি ওভাবেই থাকবেন, মানে ওই গেটআপে? আমি চাই না কেউ জানুক। গিফটগুলো বেনামে আসবে। স্ট্যান্ডার্ড হিসেবে শুধু লিখবে একজন শুভাকাঙ্ক্ষী, আমার নাম যেন কোথাও না থাকে। আর শোনো, এলাকার পরিস্থিতির উপর নজর রাখো। আমি শুনেছি এখানে কিছু পলিটিক্যাল প্রবলেম হতে পারে। স্যার, আমাদের সিকিউরিটি টিম অলরেডি সিভিল ড্রেসে পুরো গ্রাম কভার করে রেখেছে। একটা মাসিও আপনার অনুমতি ছাড়া নড়বে না। গুড। আর শোনো, আমার বাবার লোন কত আছে ব্যাংকে? স্যার, রহমান সাহেবের নামে কৃষি ব্যাংক আর সোনালী ব্যাংক মিলিয়ে প্রায় 12 লক্ষ টাকার লোন আছে। উনি খুব টেনশনে আছেন লোন। কাল সকাল 10টার মধ্যে সব লোন ক্লিয়ার করে দিও। ব্যাংকের ম্যানেজার যেন বাবাকে ফোন করে জানায় যে লোন মুকুব হয়ে গেছে বা কেউ শোধ করেছে, কিন্তু আমার নাম আসবে না। বুঝলাম স্যার, কিন্তু স্যার একটা প্রশ্ন করি, আপনি কেন এত কষ্ট করছেন? আপনি চাইলেই তো হেলিকপ্টার নিয়ে নামতে পারতেন, যাকে বলে গ্র্যান্ড এন্ট্রি। কবির, হেলিকপ্টার দিয়ে ধুলো উড়ানো যায়, কিন্তু ধুলো মাখা সম্পর্কগুলো জোড়া লাগানো যায় না। আমি দেখতে চাই টাকা ছাড়া এই সিয়ামের মূল্য এই মানুষগুলোর কাছে কতটুকু। আজ রাখছি, পরে কথা হবে। আন্ডারস্ট্যান্ড স্যার, গুড নাইট। সিয়াম ফোনটা রেখে দিল। জানালার বাইরে তাকিয়ে দেখলো সোনিয়া উঠোনে দাঁড়িয়ে কর্মীদের বকাঝকা করছে। সিয়ামের খুব ইচ্ছে করলো সোনিয়ার কাছে গিয়ে দাঁড়াতে, তার কপালে পড়া ঘামটুকু মুছে দিতে, কিন্তু সে পারল না। সে জানে এখন তার কাছে গেলে সোনিয়া তাকে অপমান করবে, আর সেই অপমান সিয়ামের সহ্য হলেও তার ভেতরের কিং সত্তাটার ইগোতে লাগে। সিয়াম আবার বিছানায় এসে বসলো। তার চোখ পড়ল ঘরের কোণে রাখা একটা পুরনো ট্রাঙ্কের ওপর। ছোটবেলায় এই ট্রাঙ্কে সে তার ক্রিকেট ব্যাট আর বল রাখত। সে ধুলো ঝেড়ে ট্রাঙ্কটা খুলল। ভেতরে কিছু নেই, শুধু একটা ভাঙা আয়না।
সিয়াম সেই ভাঙা আয়নায় নিজের মুখের দিকে তাকালো। তুই কে? এস হোল্ডিংয়ের মালিক সিয়াম আহমেদ, নাকি রহমান সাহেবের অপদার্থ ছেলে সিয়াম? তুই আসলে কেউ না, তুই একটা ছায়া, যে ছায়ার কোনো ঘর নেই, শুধু বিস্তার আছে। সিয়ামের চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল আয়নার কাচের উপর। জলটা ছড়িয়ে গেল। বাইরে তখনও মাইকে বাজছে লীলাবালি লীলাবালি গানটি। উৎসবের এই কড়া সুরের মাঝে সিয়ামের নিঃশব্দ কান্না কেউ শুনল না। স্টোর রুমের অন্ধকার যেন তাকে গ্রাস করে নিল। কিন্তু আমি জানি এই অন্ধকার বেশিক্ষণের জন্য নয়। সূর্য যখন উঠবে তখন এই গ্রামের মানুষ দেখবে আসল আলোর ঝলকানি। পরের দিন সন্ধ্যার পর থেকেই রহমান ভিলা ঝলমল করছে রঙিন বাতিতে। গেটের নাহাসান ব্যান্ড পার্টি বাজনা বাজাচ্ছে। উঠানে শত শত মেহমান। একদিকে খাওয়ার আয়োজন চলছে, অন্যদিকে স্টেজে বর ও কোণে বসে আছে। বরের নাম সাব্বির, ব্যাংকে চাকরি করে। দেখতে শুনতে ভালোই, কিন্তু তার বাবা জনাব চৌধুরী সাহেব একজন অত্যন্ত লোভী এবং বদমেজাজি মানুষ। খাওয়ার প্যান্ডেলে একটা হট্টগোল শুরু হয়েছে। চৌধুরী সাহেব খেতে বসে হঠাৎ প্লেট ঠেলে সরিয়ে দিলেন। তার চিৎকার শুনে রহমান সাহেব দৌড়ে এলেন। সিয়াম তখন এক কোণে দাঁড়িয়ে গ্লাসে পানি ঢাকছিল মেহমানদের জন্য। এই রহমান সাহেব, এদিকে আসেন। আপনারা কি আমাদের সাথে মশকারি করছেন? এ কি আপনাদের মেহমানদারি? বিআই সাহেব, কি হয়েছে? কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন। কি সমস্যা হয়েছে বলুন। সমস্যা মানে? সমস্যা তো আগাগোড়া সবখানেই। পোলাওতে চাল শক্ত, খাসির মাংসে কোনো স্বাদ নেই, আর এই যে বোরহানি, এটা তো পানি মনে হচ্ছে। আমার সাথে যারা এসেছে তারা সব গণ্যমান্য লোক। তাদের সামনে তো আমার মান ইজ্জত সব ডুবিয়ে দিলেন। ছি ছি। বিআই সাহেব, আমি নিজে বাবুর্চির সাথে দাঁড়িয়ে থেকে রান্না করিয়েছি। হয়তো লবণে একটু 19-20 হতেই পারে। আপনি রাগ করবেন না। আমি এখন অন্য ডেস্কে থেকে গরম খাবার আনার ব্যবস্থা করছি। খাবার বদলালে কি ইজ্জত ফিরবে? শুনুন রহমান সাহেব, সোজাই কথায় আসি। আমার ছেলে সরকারি ব্যাংকে চাকরি করে, তার একটা স্ট্যাটাস আছে। আপনারা বলেছিলেন ফার্নিচারগুলো বিদেশি কাঠের দিবেন, কিন্তু আমি যা দেখলাম সব লোকাল সেগুন কাঠের। এটা কি আমাদের সাথে প্রতারণা না? সোনিয়া পাশেই ছিল। সে বলে উঠল, আঙ্কেল, কাঠের কোয়ালিটি কিন্তু খুব ভালো। আমি নিজেই অর্ডার দিয়েছি। চিটাগাং সেগুন এটা। তুমি থামো মা, বড়দের কথায় ছোটরা কথা বলবে না। শুনেন রহমান সাহেব, আমার ছেলেদের বন্ধুদের কাছে আমি মুখ দেখাতে পারছি না। তারা বলছে সাব্বিরকে নাকি ফকিন্নি ফ্যামিলিতে বিয়ে দিয়েছি। এই অপমান আমি মানব না। এখন শুনছি আপনারা ফ্রিজ আর টিভিও দেননি। বিআই সাহেব, কথাটা ছিল শুধু খাট আর আলমারির। ফ্রিজ টিভির কথা তো আগে বলেনি। আমার তো বাজেট নেই তো মেয়ে বিয়ে দিতে দেখেছেন কেন? শুনেন সোজা কথা, এখনই নগদ 5 লাখ টাকা দিতে হবে। ফার্নিচার যা দিয়েছেন, কিন্তু এখনই আমার ছেলের সম্মান বাঁচাতে ওই টাকাটা আমার হাতে তুলে দিবেন, নইলে এ বিয়ে হবে না। আমি আমার ছেলে নিয়ে এখনই উঠে যাব। পুরো বিয়েবাড়ি স্তব্ধ হয়ে গেল। খাওয়া দাওয়ায় যারা ব্যস্ত ছিল সবার হাত থেমে গেল। রিফা স্টেজে বসে কান্নাকাটি শুরু করলো। সাব্বির মাথা নিচু করে বসে আছে। বাপের মুখের উপর কথা বলার সাহস তার নেই। রহমান সাহেবের হাত পা কাঁপতে শুরু করলো। বিআই সাহেব, এটা আপনি কি বলছেন? এই রাতে আমি 5 লক্ষ টাকা কোথায় পাবো? ব্যাংক বন্ধ, আত্মীয় স্বজনরা তো সব এখানে। আমার যা ছিল সব খরচ করে ফেলেছি। দোহাই আপনার, এমন করবেন না। আমার মেয়েটার দিকে তাকান। মেয়ের দিকে তাকিয়ে তো এতদিন চুপ ছিলাম। টাকা না দিলে সাব্বির, উঠ, চল আমরা যাই। রহমান সাহেব দিশেহারা হয়ে চৌধুরী সাহেবের হাত ধরতে গেলেন। চৌধুরী সাহেব ঝটকা দিয়ে হাত সরিয়ে দিলেন। রহমান সাহেব এবার চৌধুরী সাহেবের পায়ে পড়ার উপক্রম করলেন। পায়ে পড়ি ভাই সাহেব, বিয়েটা ভাঙবেন না। আমার মান সম্মান সব যাবে।
আমি কথা দিচ্ছি বিয়ের 1 মাসের মধ্যে টাকা জোগাড় করে দিব। বাকির নাম ফাঁকি, নগদ টাকা ছাড়া এক পাও এগোবো না। রহমান সাহেব যখন চৌধুরী সাহেবের পায়ে হাত দিতে নিচু হলেন, ঠিক তখনই একটা হাত এসে রহমান সাহেবের কাঁধ ধরে তাকে সোজা করে দাঁড় করালো। হাতটা সিয়ামের। সে বাবাকে শক্ত করে ধরে রাখলো। বাবা, মাথা নিচু করবেন না। যার কাছে মাথা নিচু করছেন তিনি সম্মানের যোগ্য নন। তুই আবার এসেছিস। সরে যা সিয়াম, তুই বুঝবি না আমার সর্বনাশ হয়ে যাচ্ছে। সর্বনাশ তো তখন হয় বাবা, যখন মানুষ নিজের আত্মসম্মান বিসর্জন দেয়। আপনি মেয়ের বাবা বলে কি গোলাম? কেন ওনার পায়ে পড়বেন? সিয়াম ঘুরে চৌধুরী সাহেবের দিকে তাকালো। তার দৃষ্টিতে এমন কিছু ছিল যে চৌধুরী সাহেব এক মুহূর্তের জন্য ভড়কে গেলেন। আঙ্কেল, টাকার জন্য বিয়ে আটকাবেন? 5 লক্ষ টাকা আপনার কাছে অনেক বড় কিছু হতে পারে, কিন্তু একটা মেয়ের জীবনের চেয়ে বড় না। খাবার নিয়ে নাটক করছেন কেন? আসল উদ্দেশ্য তো টাকা, তাই না? এই ছোকরা, তুই কে রে? বড় বড় কথা বলছিস? তোর বাপের মুরুদ নেই আর তুই এসেছিস লেকচার দিতে? তোর সাহস তো কম না। এই রহমান সাহেব, আপনার এই বকাটে ছেলে যদি আমার সামনে থেকে না যায় তাহলে কিন্তু এখনই কেলেঙ্কারি হয়ে যাবে। সিয়াম, তোকে না বললাম তুই মেহমানদের সামনে আসবি না? তুই কেন আমার বিপদ বাড়াচ্ছিস? তোর জন্য আজ এই অবস্থা। তুই বিদেশে গিয়ে যদি কিছু করতে পারতি তাহলে আজ আমাকে এই অপমান সহ্য করতে হতো না। অপদার্থ কথাকার। রহমান সাহেব রাগের মাথায় সিয়ামের বুকে সজোরে ধাক্কা দিলেন। সিয়াম প্রস্তুত ছিল না। সে টাল সামলাতে না পেরে পেছনের চেয়ারের উপর ছিটকে পড়ে গেল। চেয়ারটা উল্টে গেল। একটা বিকট শব্দ হলো। সোনিয়া দৌড়ে এলো। সিয়াম আঙ্কেল, আপনি এটা কি করলেন? ও তো আপনাকে সাহায্য করতে চেয়েছিল। সোনিয়া সিয়ামের হাত ধরে তাকে তোলার চেষ্টা করলো। সিয়াম সোনিয়ার হাতের সাহায্য নিল না। সে নিজে ধীর স্থিরভাবে উঠে দাঁড়ালো। তার জামায় ধুলো লেগেছে। কোনোই ছিলে একটু রক্ত বের হচ্ছে, কিন্তু সিয়ামের মুখে কোনো ব্যথার ছাপ নেই। সে সোনিয়ার দিকে তাকালো না, বাবার দিকেও না। সে তাকালো চৌধুরী সাহেবের দিকে। তার ঠোঁটের কোণে এক চিলটে বাঁকা হাসি ফুটে উঠল। ঠিক আছে বাবা, আমি সরে যাচ্ছি। আপনার যাতে আর অপমান না হয় আমি সেই ব্যবস্থাই করছি। সিয়াম ভিড় ঠেলে আড়ালে চলে গেল। বাড়ির পেছনের অন্ধকার বাগানে গিয়ে সে পকেট থেকে তার সেই পুরনো নোকিয়া বাটন ফোনটা বের করলো। সে দ্রুত কিছু কোড টাইপ করলো। কবির, লাইনটা কানেক্ট করো। টার্গেট মিস্টার আশরাত চৌধুরী, সাব্বিরের বাবা। উনি কোথায় চাকরি করেন? স্যার, উনি তো রিটায়ার্ড, তবে ওনার একটা এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স আছে, যেটা রিনিউ করার জন্য উনি গত মাসে আমাদের মিনিস্ট্রিতে আবেদন করেছেন। আর ওনার ছেলে সাব্বির, 1 মিনিট স্যার, সাব্বির যেই ব্যাংকে আছে সেই ব্যাংকের 40% শেয়ার তো আপনার অ্যাজ গ্রুপের কেনা স্যার। গুড। এখন শোনো, ব্যাংকের এমডিকে এখনই ফোন দাও। তাকে বলো সাব্বিরের বাবার কাছে কল করতে। সাব্বিরের চাকরির একটা প্রমোশনাল ফাইল নাকি আটকে আছে, এটা বলতে বলো। আর সাথে এটাও জানিয়ে দিতে বলো যে তাদের ফ্যামিলির নামে একটা ফ্রড কেস ফাইল হচ্ছে লোনের ব্যাপারে। যদি বিয়েটা আজ ঠিকঠাক না হয় তবে কাল সকালের মধ্যে সাব্বিরের চাকরি নট, আর বাপের লাইসেন্স ক্যান্সেল। আমি লাইন হোল্ড করছি। ডু ইট নাও। ইয়েস স্যার, ডান। সিয়াম ফোনটা পকেটে রেখে একটা সিগারেট ধরল। তার চোখ এখন প্যান্ডেলের দিকে। সে দেখতে চায় চৌধুরী সাহেবের নাটক কতক্ষণ চলে। এদিকে প্যান্ডেলে তখন চরম উত্তেজনা। চৌধুরী সাহেব ছেলেকে নিয়ে উঠে যাওয়ার জন্য প্রস্তুত। রহমান সাহেব কেঁদে ফেলেছেন। বিআই সাহেব, আমাকে 10 মিনিট সময় দিন। আমি কার কাছে টাকা পাবো এখন? সময় শেষ সাব্বির, চল। ঠিক তখনই চৌধুরী সাহেবের ফোনটা বেজে উঠল। রিংটংটা অনেক কর্কশ শোনালো এই নীরবতার মধ্যে। চৌধুরী সাহেব বিরক্ত হয়ে ফোনটা পকেট থেকে বের করলেন। স্ক্রিনে নাম দেখে তার চোখ কপরে উঠল। এমডি স্যার। তিনি দ্রুত হাত ইশারা করে সবাইকে চুপ করতে বললেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। এত রাত্রে আপনি কষ্ট করে?
ফোনের ওপাশ থেকে কি বলা হলো তা কেউ শুনতে পেল না, কিন্তু সবাই দেখল চৌধুরী সাহেবের মুখের রং বদলাতে শুরু করেছে। প্রথমে লাল, তারপর ফ্যাকাশে সাদা। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। তিনি তোতলাতে লাগলেন। না না স্যার, ভুল শুনেছেন স্যার, আমি তো বিয়েতেই আছি। যৌতুক? ছি ছি, কি বলেন স্যার, আমি তো এসবের বিরোধী। কে বলেছে আপনাকে? না না, ফ্রড কেস কেন হবে? আমার ছেলে তো খুব অনেস্ট। প্লিজ স্যার, প্রমোশনটা আটকাবেন না, আমি এখনই সব ঠিক করছি। জি জি, এখনই বিয়ে এখনই পড়াচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চৌধুরী সাহেব ফোনটা রেখে ধপ করে চেয়ারে বসে পড়লেন। মানে হলো তার শরীর থেকে সব শক্তি শুষে নেওয়া হয়েছে। তিনি রুমাল দিয়ে মুখ মুছলেন, তারপর রহমান সাহেবের দিকে তাকিয়ে একগাল হাসার চেষ্টা করলেন। হাসিটা খুব করুণ দেখালো। আরে বিআই সাহেব, আপনি কাঁদছেন কেন? আমি তো একটু মজা করছিলাম। আত্মীয়দের সাথে কি একটু খুনসুটি করব না? আপনারা সিরিয়াস হয়ে গেলেন কেন? আরে 5 লাখ টাকা তো আমার কাছে ময়লা। আমার ছেলের বউ ঘরে আসবে, এটাই তো কোটি টাকা। মানে আপনি টাকা চাইছেন না? তাজ্জব ব্যাপার, টাকা চাইবো কেন? ছি ছি। কাজী সাহেব কই? কাজী সাহেব, তাড়াতাড়ি বিয়ে পড়ান। শুভ কাজে দেরি করতে নেই। আর খাওয়ার তো অমৃত হয়েছে। সাব্বির, তুই বসে আছিস কেন? কবুল বল বাবা। সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। কেউ বুঝতে পারল না হঠাৎ কি জাদুর কাঠি করল। সোনিয়া শুধু ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ ফোন কল ছিল না। তার নজর চলে গেল বাগানের দিকে, যেখানে অন্ধকারের মধ্যে একটা ছায়ামূর্তি দাঁড়িয়েছিল। ঠিক এখন আর নেই। রাত 11টা, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ। সবাই এখন বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। রিফা অঝরে কাঁদছে। সে বারবার এদিক ওদিক তাকাচ্ছে, তার চোখ সিয়ামকে খুঁজছে। রহমান সাহেব এখন কিছুটা শান্ত। তিনি মেয়েকে বোঝাচ্ছেন, মা, ভাইয়া কোথায়? আমি ভাইয়াকে ছাড়া যাব না। ভাইয়া আমাকে কথা দিয়েছিল ও থাকবে। শিয়ামকে তো দেখছি না মা, হয়তো লজ্জায় কোথাও লুকিয়ে আছে। তোর বাবা তো ওকে অনেক বকাঝোকা করেছে। আমি বাবাকে মাপ করব না মা, করব না। বাবা কেন ভাইয়াকে ধাক্কা দিল? ভাইয়া তো বাবাকে বাঁচাতেই গিয়েছিল। সিয়াম তখন বাড়ির পেছনে গেটের কাছে দাঁড়িয়েছিল। সে ভেতরে ঢুকলো না। সে জানে এখন ভেতরে ঢুকলে আবার কোনো নাটক হবে। সে পকেট থেকে সেই ছোট বক্সটা বের করলো, যেটা গতকাল ল্যান্ড করেছিল। আর সিয়ামের অ্যাসিস্ট্যান্ট কবির সেটা সকালে লুকিয়ে দিয়ে গিয়েছিল। সোনিয়া তখন সিয়ামকে খুঁজতে খুঁজতে পেছনের দিকে এলো। তুমি এখানে দাঁড়িয়ে আছো? রিফা তোমাকে খুঁজছে, পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। যাও দেখা করে এসো। যাব না সোনিয়া, রিফাকে দেখলে আমি আর নিজেকে সামলাতে পারবো না। আর রিফার শ্বশুরবাড়ির লোক আমাকে দেখলে হয়তো আবার কোনো খোঁটা দেবে। তার চেয়ে আমি আড়ালেই থাকি। তুমি সত্যিই খুব অদ্ভুত সিয়াম। চৌধুরী আঙ্কেল হঠাৎ বদলে গেল কেন, তুমি জানো কি? আমি কি করে জানবো? হয়তো আল্লাহ হেদায়েত দিয়েছেন ওনাকে। শোনো সোনিয়া, এই বক্সটা রিফাকে দিও। সিয়াম একটা খুব সাধারণ পুরনো মোবাইল ফোনের বক্সও সোনিয়ার দিকে বাড়িয়ে দিল। সোনিয়ার বক্সটা হাতে নিল। বক্সটা দেখে তার হাসি পেল। এটার মধ্যে কি চকলেট নাকি মাটির পুতুল? তুমি কি এখনো ছোটই আছো? নিজের বোনের বিয়েতে মানুষ বড় বড় জিনিস দেয়, আর তুমি এই ছেঁড়া বক্স দিচ্ছ? বক্সটা ছিঁড়া হতে পারে, কিন্তু ভেতরটা হয়তো অতটা সস্তা না। প্লিজ রিফাকে বলো এটা তার ভাই দিয়েছে, আর বলো ভাইয়া তার সাথেই আছে সব সময়। তুমি কি চলে যাচ্ছ? আমার কাজ শেষ। সিয়াম আর কোনো কথা না বলে অন্ধকারের দিকে হাঁটতে শুরু করলো। সোনিয়া তাকে ডাকতে চাইল, কিন্তু পারল না। কিছুক্ষণ পর রিফার বিদায়। গাড়িতে ওঠার আগে রিফা বাবার গলা জড়িয়ে ধরে বলল, বাবা, আমার ভাইয়াকে তুমি তাড়িয়ে দিলে, কিন্তু জেনে রেখো আজ যদি ভাইয়া না থাকতো হয়তো অন্য কিছু হতো।
তুমি ভাইয়াকে চিনতে পারোনি বাবা, চিনতে পারোনি। রহমান সাহেব মাথা নিচু করে রইলেন। তিনি জানেন না রিফা কি বোঝাতে চাইছে। রিফা গাড়িতে উঠল, গাড়ি স্টার্ট দিল। সে জানালার কাচ নামিয়ে চিৎকার করে ডাকলো, ভাইয়া, ভাইয়া। কিন্তু কোনো উত্তর এলো না। সোনিয়া রিফার হাতে সেই বাক্সটা গুজে দিয়ে বলল, তোর ভাইয়া এটা দিয়েছে? রিফা বক্সটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সোনিয়া বক্সটা দিয়েই গেটের বাইরে এলো। তার মনে একটা খটকা কাজ করছে। সিয়াম পায়ে হেঁটে অন্ধকারে মিলিয়ে গেল, কিন্তু মেন ডোরে তো কোনো গাড়ি নেই এই রাতে। সে একটু এগিয়ে গেল রাস্তার মোড়ের দিকে। দূরে রাস্তার ওপর একটা নিয়ন লাইট জ্বলছে। তার নিচে দাঁড়িয়ে আছে একটা চকচকে কালো রঙের ল্যান্ড ক্রুজার প্রাডো। গাড়ির গ্লাসগুলো কালো। সোনিয়া দেখল সিয়াম সেই গাড়ির সামনে যেতেই গাড়ির দরজা কেউ একজন ভেতর থেকে খুলে দিল। ড্রাইভার সিট থেকে একজন স্যুটেড বুটেড লোক নেমে এসে সিয়ামকে কুর্নিশ করে দাঁড়ালো। সিয়াম গাড়িতে ওঠার আগে তার সেই মলিন জ্যাকেটটা খুলে ছুঁড়ে ফেলে দিল রাস্তার পাশে। তারপর গাড়িতে উঠে বসলো। সোনিয়া নিজের চোখে বিশ্বাস করতে পারল না। সে দৌড়ে রাস্তার মাঝখানে এলো। এটা কি দেখলাম আমি? ওই লোকটা কে ছিল? সিয়ামের জন্য গাড়ির দরজা খুলে দিল, আর ওই জ্যাকেট। গাড়ি চলে যাওয়ার পর সোনিয়া রাস্তার পাশে পড়ে থাকা জ্যাকেটটা তুলল। জ্যাকেটের পকেট থেকে একটা স্লিপ পড়ে গেল। সোনিয়া সেটা তুলে দেখলো এটা একটা ব্যাংক ডিপোজিট স্লিপ, আজকের তারিখ। রহমান সাহেবের লোনের অ্যাকাউন্টে 12 লক্ষ টাকা জমা দেওয়া হয়েছে। জমাদানকারীর স্বাক্ষর নেই, কিন্তু নিচে ছোট করে লেখা এস হোল্ডিংস। সোনিয়ার হাত কাঁপতে শুরু করলো। সে বুঝতে পারল আর চৌধুরী সাহেবের ফোন কল আর আঙ্কেলের ব্যাংক লোন শোধ, সব কিছুই পেছনে সিয়াম। কিন্তু সিয়াম যদি এতই টাকার মালিক হয়, তবে এই নাটক কেন? কেন এই ছেঁড়া জামা? কেন এই অপমান সহ্য করা? গাড়িটা ততক্ষণে ধুলো উড়িয়ে চোখের আড়ালে চলে গেছে। সোনিয়া অন্ধকারে দাঁড়িয়ে রইল, হাতে সেই জ্যাকেট আর ডিপোজিট স্লিপ। তার মনে হলো সে আজ যাকে ভিক্ষুক ভেবে অপমান করেছে, সে হয়তো কোনো ছদ্মবেশে থাকা রাজা। এদিকে রিফার গাড়িও ছেড়ে দিয়েছে। রিফা গাড়িতে বসে কাঁদতে কাঁদতে সিয়ামের দেওয়া বক্সটা খুলল। সে ভেবেছিল হয়তো ভাইয়া কোনো চিঠি বা ছোটোখাটো স্মৃতি দিয়েছে, কিন্তু বক্স খুলতে রিফার চোখ ধাঁধিয়ে গেল। একটা কালো মখমলের ওপর শুয়ে আছে এক সেট হিরের নেকলেস। হিরেগুলো আসল কি না রিফা জানে না, কিন্তু সেগুলো দুটিতে চোখ ফেরানো দায়, সাথে একটা ছোট চিরকুট। তোর চোখের জলের চেয়ে দামি কিছু আমার কাছে নেই, তবুও এটা রাখিস। বিপদে পড়লে এটা তোকে বাঁচাবে, তোর ভাই। রিফা নেকলেসটা বুকে জড়িয়ে ধরল। সে ফিসফিস করে বলল, ভাইয়া। এরপর রিফা তার শ্বশুর বাড়িতে চলে যায়। আর এভাবে সময়টা ধীরে ধীরে এগোতে থাকে। 1 মাস পর সিয়াম বর্তমান কোথায় আছে কেউ জানে না। সে ঠিক যেভাবে হুট করে এসেছিল সেভাবেই উধাও হয়ে গেছে। কিন্তু ঝড় আসে সোনিয়ার জীবনে। পড়াশোনা শেষ করেছে তো অনেক দিন হলো। বিভিন্ন জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে, কিন্তু তার চাকরি হয়নি। আজ সোনিয়া রওনা দেবে ঢাকার উদ্দেশ্যে। ফার্ম গেটের জ্যামে আটকে থাকা বাসগুলোর কালো ধোঁয়া আর হর্নের শব্দে কান ঝালাপালা হওয়ার জোগাড় তার। সোনিয়া একটা ফাইল বুকে জড়িয়ে বাস থেকে নামলো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। পরনে হালকা নীল রঙের সুতির সালোয়ার কামিজ। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। গত 1 মাসে সে অন্তত 15টা ইন্টারভিউ দিয়েছে, কিন্তু কোথায় হয়নি। কোথাও মামা চাচা লাগে, কোথাও বা অভিজ্ঞতার দোহাই দিয়ে ফিরিয়ে দেয়। সোনিয়া রাস্তার পাশের একটা দোকান থেকে পানির বোতল কিনল। মামা, পানির বোতল কত? 20 টাকা আফা, ঠান্ডা লন কলিজা জুড়াইব। না, নর্মাল দেন। আচ্ছা মামা, গুলশান 2 যাওয়ার লেগুনা কোন দিক থেকে ছাড়ে? ওই যে সামনে দেখেন লাইন ধরছে, কিন্তু ভিড় মেলা। আফার কি ইন্টারভিউ আছে? হ্যাঁ, দোয়া করবেন। সোনিয়া ভিড় ঠেলে লেগুনার লাইনে গিয়ে দাঁড়ালো। তার ফোনটা বেজে উঠল। গ্রামের বাড়ি থেকে মা ফোন করেছেন। সোনিয়া ফোনটা রিসিভ করে গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করলো। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। মারে, তোর খবর কি? শরীর ভালো তো?
চাকরির কোনো খোঁজ হলো? এই তো মা, আজ একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ আছে। এস গ্রুপ নাম, অনেক বড় কোম্পানি, মনে হচ্ছে হয়ে যাবে। তুমি চিন্তা করো না। আব্বার শরীর কেমন? তোর আব্বা তোর প্রেশার বেড়েছে। আর শোন, সিয়ামের কোনো খোঁজ পেলি? রহমান ভাই কাল এসেছিল আমাদের বাড়ি, বেচারা খুব ভেঙে পড়েছে। ছেলেটা সেই যে বিয়ের রাতে ওদা হলো, আর কোনো খোঁজ নেই, ফোনও নাকি বন্ধ। না মা, সিয়ামের কোনো খোঁজ পাইনি, আর পেলেও আমার কি, সে তো নিজের জেদেই চলে গেছে। তুমি ওসব নিয়ে ভেবো না, আমি রাখি মা, গাড়ি চলে এসেছে। সোনিয়া কলটা কেটে দিল। সিয়ামের নামটা শুনলেই তার বুকের ভেতর একটা খচখচনি শুরু হয়। সেই বিয়ের রাতের কালো গাড়ি, সেই ব্যাংক স্লিপ, সব কিছু তার কাছে এখনও ধাঁধার মতো। সে মাথা ঝেড়ে ফেলে লেগুনায় উঠে বসলো। তার গন্তব্য গুলশানের আকাশচুম্বী অট্টালিকা এস টাওয়ার। কিছুক্ষণ পর গুলশান অ্যাভিনিউয়ের ঠিক মাঝখানে 65 তলা বিশিষ্ট এক গ্লাস টাওয়ারটি আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এটাই এস গ্রুপ এর হেড অফিস। হাজার হাজার কোটি টাকার বিজনেস এখান থেকে কন্ট্রোল করা হয়। গেটে করা সিকিউরিটি। সোনিয়া গেট পাসের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তার মতো আরও শত শত প্রার্থী এসেছে আজ। অন্যদিকে বিল্ডিংয়ের বেসমেন্ট পার্কিংয়ে একটা সাধারণ টয়োটা করোলা গাড়ি এসে থামলো। ড্রাইভার সিট থেকে নামলো সিয়াম। তার পরনে একটা সাদা ফর্মাল শার্ট, হাতা কনুই পর্যন্ত গোটানো, গলায় কোনো টাই নেই, চোখে সেই পুরনো কালো ফ্রেমের চশমা, কাঁধে একটা ল্যাপটপ ব্যাগ। তাকে দেখলে মনে হবে এই অফিসের কোনো জুনিয়র এক্সিকিউটিভ বা আইটি সেকশনের সাধারণ কর্মী। স্যার, আপনি আজও মেইন গেট দিয়ে ঢুকবেন না। আজ কিন্তু জাপানি ডেলিগেটরা আসবে। আপনার ভিআইপি লিফট রেডি আছে। না কবির, আমি স্টাফ লিফট দিয়ে যাব। গত সপ্তাহে মার্কেটিং ফ্লোরে কিছু সমস্যা দেখেছি। এমপ্লয়িরা নিজেদের মধ্যে পলিটিক্স করছে। আমি তাদের মাঝখানে মিশে আসল খবরটা নিতে চাই। তুমি আমার কেবিনে যাও, আমি আসছি। কিন্তু স্যার, আপনার সিকিউরিটি? আমার নিজের অফিসের ভেতরে আমার সিকিউরিটি লাগবে না। আর হ্যাঁ, আমি যে মালিক এটা যেন কেউ না বুঝতে পারে। আমার আইডি কার্ডটা দাও। কবির সিয়ামের হাতে একটা আইডি কার্ড দিল। সেখানে নাম লেখা সিয়াম আহমেদ, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। সিয়াম কার্ডটা গলায় ঝুলিয়ে নিল। মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে সে লিফটের দিকে এগোলো। লিফটের সামনে লিফটের জন্য বিশাল লাইন। সবাই অফিসের স্টাফ। সিয়াম লাইনে দাঁড়িয়ে আছে। তার সামনে দুজন এমপ্লয়ি কথা বলছে। ভাই শুনেছিস, আজ নাকি বিগ বস অফিসে আসবে। জাপানিজরা আসছে মিটিংয়ে। আরে ধুর, বিগ বসে কেউ কোনোদিন দেখছে? মিস্টার এস আহমেদ একটা ভূত। শুনেছি উনি নাকি বিদেশে থেকে ভিডিও কনফারেন্সে অফিস চালান, তবে স্যালারিটা ঠিকঠাক দেয়, এটাই শান্তি। ভাই একটু সাইড দেবেন, লিফট এসেছে। এমপ্লয়িরা সিয়ামের দিকে তাচ্ছিল্যের সাথে তাকালো। তার আইডি কার্ড দেখে একজন মুখ বাঁকালো। আরে শর্ত, লজিস্টিকের লোক সব সময় মাল টানাটানি করে, ওদের জন্য লিফটের গন্ধ হয়। এই ভাই, পরেরটায় আসেন। সিয়াম কিছু বলল না। সে মুচকি হেসে পরের লিফটের জন্য অপেক্ষা করলো। সে জানে সে চাইলে এই মুহূর্তে এদের চাকরি খেয়ে ফেলতে পারে, কিন্তু সে তা করবে না। সে ধৈর্যের পরীক্ষা করছে। এদিকে সিয়াম রিসেপশন থেকে স্লিপ নিয়ে 10 লাখ তলায় এসেছে। এখানে HR ডিপার্টমেন্ট। লবিতে সোফায় বসে সে নার্ভাস হয়ে ফাইল উঠাচ্ছে। তার পাশে আরও কয়েকজন ক্যান্ডিডেট বসে আছে। সবাই খুব স্মার্ট ইংলিশে কথা বলছে। সোনিয়া নিজেকে খুব ছোট মনে করছে। আমার তো মামা মিনিস্ট্রিতে আছেন, রেফারেন্স লেটার নিয়ে এসেছি, চাকরি তো কনফার্ম। আমার সিভি দেখো, ইউকে থেকে MBA। এরা আমাকে না নিয়ে যাবে কই? সোনিয়ার হাত পা ঠান্ডা হয়ে আসছে। তার না আছে মামার জোর, আর না আছে বিদেশি ডিগ্রি। তার আছে শুধু মেধা আর জেদ। এমন সময় তার খুব পানির পিপাসা পেল। সে ওয়াটার ফিল্টারের দিকে এগোলো। করিডোরের ওপাশ থেকে সিয়াম হেঁটে আসছে। তার হাতে এক গাদা ফাইল আর একটা কফির মগ।
সে ইচ্ছে করেই ফাইলের স্তূপ নিয়ে হাঁটছে যাতে নিজেকে ব্যস্ত কর্মী মনে হয়। হঠাৎ করিডোরের মোড়ে সোনিয়ার সাথে তার ধাক্কা লাগলো। আসলে এই সব কিছু সিয়ামের প্ল্যানিং। ওহ, সরি, দেখে চলতে পারেন না? আমি সরি, আসলে আমি খেয়াল করিনি সিয়াম। সোনিয়ার হাত থেকে পানির গ্লাসটা পড়ে যাওয়ার উপক্রম হলো। সে ফাইলগুলো সামলে নিয়ে বড় বড় চোখে সিয়ামের দিকে তাকালো। সিয়ামও এমন একটা ভান করলো যেন সে ভূত দেখেছে। সোনিয়া, তুমি এখানে কি করছো? আমি তো ইন্টারভিউ দিতে এসেছি, কিন্তু তুমি এখানে এই অফিসে? সোনিয়া সিয়ামের গলার আইডি কার্ডটা দেখলো। সিয়াম আহমেদ, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। সোনিয়ার মুখের মেঘ কেটে গিয়ে এক ঝলক রোদ বেরিয়ে গেল। যাক, সিয়াম অন্তত বেকার নয়, সে কাজ করছে। আল্লাহ, আমি বিশ্বাস করতে পারছি না। তুমি এস গ্রুপে চাকরি করো? আমি ভেবেছিলাম তুমি এখনো গ্রামেই আছো বা অন্য কোথাও। যাক, আলহামদুলিল্লাহ, তুমি একটা কাজ তো করছো। হ্যাঁ, মানে ছোটোখাটো কাজ আর কি। লজিস্টিক্সে আছি, ফাইল টানাটানি আর সুপারভাইজ করা, এই আর কি, পেট চলে যায়। ছোট কাজ কেন হবে? এস গ্রুপ তো অনেক বড় কোম্পানি। এখানে পিওনের চাকরি পাওয়াও তো ভাগ্যের ব্যাপার। আমি তো কতদিন ধরে ঘুরছি, আজ ইন্টারভিউ আছে, কিন্তু খুব ভয় করছে সিয়াম। ভয় কেন? তুমি তো অনেক স্মার্ট, আর তোমার রেজাল্ট তো ভালো। রেজাল্ট দিয়ে কি আজকাল চাকরি হয়? দেখছো না সবাই কত হাইফাই। কেউ ইংলিশ মিডিয়ামের, কারোর মামা মন্ত্রী। আমার তো কেউ নেই। আমার খুব দরকার চাকরিটা সিয়াম। আবার ঔষধ কেনার টাকাও নেই, মেসের ভাড়াও বাকি। সোনিয়ার গলা ধরে এলো, তার চোখে অসহায়ত্ব। সিয়ামের খুব ইচ্ছে করলো সোনিয়াকে বলে দিতে, এই পুরো বিল্ডিং তোমার কোনো ইন্টারভিউ লাগবে না। কিন্তু সে নিজেকে সামলে নিল। কোন পোস্টে ইন্টারভিউ? জুনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং, কিন্তু শুনেছি মাত্র 2টা সিট আর ক্যান্ডিডেট 200 জন। কঠিন কম্পিটিশন। আচ্ছা, তুমি তো আমার ছোটবেলার বন্ধু, মানে বান্ধবী। আমি কি একটু চেষ্টা করে দেখব? তুমি পারবে? তোমার কি পরিচিত কেউ HR আছে? মানে আমি তো ছোট পোস্টে চাকরি করি, তবুও HR-এর বস মাঝে মাঝে আমাকে দিয়ে চা কফি আনান। সেই সুবাদে একটু খাতির আছে। আমি কি কথা বলে দেখব? প্লিজ সিয়াম, তুমি যদি একটু বলে দিতে পারো, আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। আমার স্যালারি যাই হোক আমি মেনে নেব। ঋণী হতে হবে না, তুমি বসো, আমি দেখি স্যার মুডে আছেন কিনা। সিয়াম ফাইলগুলো সোনিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো একটু ধরো, আমি আসছি। সোনিয়া ফাইলগুলো বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। তার মনে হলো সিয়াম আজ তার কাছে ফেরেশতার মতো। সিয়াম দ্রুত করিডোরের আড়ালে গেল। সে পকেট থেকে তার পার্সোনাল ফোন বের করলো। কবির, HR হেডকে আমার লাইনে দাও এখনই। দিচ্ছি স্যার। মিস্টার রহমান, লবিতে সোনিয়া আখতার নামে একজন ক্যান্ডিডেট আছে, জুনিয়র এক্সিকিউটিভ পোস্ট। তার ইন্টারভিউটা যেন ফর্মালিটি হয়, তাকে সিলেক্ট করবেন। আর শুনুন, সে স্যালারি এক্সপেকটেশনে যা বলবে তার অফার লেটারে তার চেয়ে 10,000 টাকা বেশি যোগ করবেন। আর বলবেন তার কনফিডেন্স দেখে আপনারা ইমপ্রেসড। আমার নাম যেন খুনা করেও না আসে, মনে থাকবে? জি স্যার, অবশ্যই স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। গুড। আর শোনো, তাকে বলবে সে যেন আজ থেকে জয়েন করতে পারে, তার খুব নিড। সিয়াম ফোন রেখে আবার তার সেই বোকা সুপারভাইজারের মুখোশ পরে সোনিয়ার সামনে ফিরে এলো। কথা বলেছি, স্যার বললেন উনি দেখবেন, তবে গ্যারান্টি দিতে পারছি না। সোনিয়া, তুমি ভেতরে যাও, ডাকবে এখনই। তুমি যে চেষ্টা করেছো এটাই অনেক। দোয়া করো সিয়াম। দুপুর 12টা। সোনিয়া ভয়ে ভয়ে ইন্টারভিউ রুমে ঢুকলো। 3 জন গম্ভীর মুখে মানুষ বসে আছেন। HR হেড সোনিয়ার ফাইলটা হাতে নিলেন। সোনিয়া লক্ষ্য করলো লোকটার হাত একটু কাঁপছে। মিস সোনিয়া আক্তার, বসুন প্লিজ। ধন্যবাদ স্যার। আপনার সিভি তো বেশ ভালোই,
গ্রাম থেকে পড়াশোনা করেও এত সুন্দর রেজাল্ট, ইমপ্রেসিভ। আচ্ছা বলুন তো, আপনি কেন এস গ্রুপে কাজ করতে চান? স্যার, আমি কাজের মাধ্যমে শিখতে চাই, আর আমার পরিবারের দায়িত্ব আমার কাঁধে। আমি হার্ডওয়ার্ক করতে জানি। সোনিয়া ভেবেছিল তাকে কঠিন কোনো প্রশ্ন করা হবে না বা ইংরেজিতে আটকাবে, কিন্তু এই স্যার হেড খুব নরম সুরে কথা বলছেন। মিস সোনিয়া, আমরা আসলে আপনার মতন ডেডিকেটেড মানুষকেই খুঁজছিলাম। মামা চাচার জোরে যারা আসে তারা কাজ করে না। আপনার চোখের কনফিডেন্স আমাদের ভালো লেগেছে। কংগ্রাচুলেশন, আপনি সিলেক্টেড। সিলেক্টেড? এখনই? মানে আর কোনো টেস্ট? না, ইউ আর হ্যাপি। আচ্ছা, আপনার স্যালারি এক্সপেকটেশন কত ছিল? স্যার, 25,000 হলে ভালো হতো। মানে ঢাকায় থাকা খাওয়া। আমরা আপনাকে 35,000 টাকা বেসিক এবং সাথে অন্যান্য অ্যালাউন্স দিচ্ছি। সব মিলিয়ে আপনি মাসে প্রায় 45,000 টাকা পাবেন। আপনি কি রাজি? সোনিয়ার মনে হলো সে স্বপ্ন দেখছে। 25 চাইলে 45 দেয়। সে খুশিতে কেঁদে ফেলার মতন অবস্থা হলো। জি স্যার, আমি রাজি। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমাদের দেবেন না, আপনার লোক ভালো। আমাদের কোমলমতি একটি লাকি গেম চলছিল, আপনি সেটা জিতেছেন। এই নিন অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনি কাল থেকে জয়েন করতে পারেন। ওয়েলকাম টু এস গ্রুপ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি এখন আসি তাহলে। জি অবশ্যই। সোনিয়া অ্যাপার্টমেন্ট লেটারটা বুকে জড়িয়ে অফিসের নিচে নেমে এলো। তার চোখ জলে ভরে আছে। সে দেখলো সিয়াম গেটের পাশে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছে। সোনিয়া দৌড়ে সিয়ামের কাছে গেল। শিয়াম, শিয়াম! কি রে, কি হলো? রিজেক্ট করেছে? আমি জানতাম এরা এমনই। না, চাকরিটা হয়েছে সিয়াম। ওরা আমাকে নিয়েছে। আর জানো, আমি যা চেয়েছি তার চেয়ে ডাবল স্যালারি দিয়েছে। আমি বিশ্বাসই করতে পারছি না। সোনিয়া খুশিতে সিয়ামের হাত ধরে ঝাঁকাতে লাগলো। সিয়ামের ঠোঁটের কোণে এক চিলটে হাসি। তাই নাকি? বাহ, অভিনন্দন। আমি বলেছিলাম না তোমার লোক ভালো। লাখ না ছাই, আমি জানি এটা তোমার জন্যই হয়েছে। তুমি নিশ্চয়ই ওই স্যারকে খুব রিকোয়েস্ট করেছো। সত্যি করে বলো তো। আরে না না, আমি সামান্য সুপারভাইজার। আমার কথা কি ওরা শোনে? ওরা হয়তো তোমার ট্যালেন্ট দেখেছে। তুমি যাই বলো, আমি জানি তুমি কিছু একটা করেছো। চলো, আজ আমি তোমাকে খাওয়াবো। আজ আমার খুব খুশির দিন। এখন তো ডিউটি আওয়ার, বের হলে বস বকবে। তুমি বরং এক কাপ চা খাওয়াও। সোনিয়া দোকানদারকে বলল, মামা 2 কাপ স্পেশাল দুধ চা দেন, আর ভালো কেক দেন। চা খেতে খেতে সোনিয়া সিয়ামের দিকে তাকালো। বিকেলের রোদে সিয়ামের ঘরমাক্ত মুখটা তার কাছে খুব আপন মনে হলো। আচ্ছা সিয়াম, তুমি এখানে কত বেতন পাও? সুপারভাইজার পোস্টে তো নিশ্চয়ই খুব বেশি দেয় না? ওই চলে যায় 20-22 হাজার টাকা। আবার এর থেকেও বাড়িতে পাঠানো হয় কিছু। তোমার মতো তো আরো বড় অফিসার না আমি। মন খারাপ করো না, আমি তো আছি এখন। আমার 45,000 টাকা বেতন। আমরা দুজন মিলে শেয়ার করে নেব সব। আর শোনো, তুমি কিন্তু অফিসে আমাকে ম্যাডাম ডাকবে না, নাম ধরে ডাকবে, ঠিক আছে? অফিসের একটা প্রোটোকল আছে সোনিয়া, জুনিয়ররা সিনিয়রদের নাম ধরে ডাকে না। আমি তোমাকে ম্যামেই ডাকবো। খবরদার, একদম ম্যাডাম ডাকবে না, তাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না। আচ্ছা বাবা, দেখবো। তুমি এখন বাসায় যাও। তুমি যাবে না, চলো একসাথে যাই। না, আমার ওভারটাইম আছে, মাল লোড আনলোড করতে হবে। তুমি যাও। সোনিয়া রিকশায় উঠল। সিয়াম দাঁড়িয়ে হাত নাড়ল। রিকশা চলে যাওয়ার পর সিয়ামের পেছনের পকেট থেকে ফোনটা বের করলো। কবির, আমার গাড়িটা পেছনের গেটে পাঠাও। আর শোনো, সোনিয়ার ডেস্কটা যেন জানালার পাশে হয়। ও আকাশ দেখতে পছন্দ করে। সিয়াম চায়ের কাপটা ডাস্টবিনে ফেলে দিয়ে আবার সে বিশাল এস টাওয়ারের দিকে হাঁটা দিল, যেখানে সে রাজা, কিন্তু তার রানীর কাছে সে এখনও প্রজা হয়েই থাকতে চায়। কারণ সে জানে রানী যখন জানবে এই পুরো রাজ্যটাই তার,
তখন তার চমকানো দৃশ্যটা দেখার পর সিয়াম হাজার বছরও অপেক্ষা করতে পারে। পরের দিন থেকে সোনিয়া অফিসে জয়েন করলো। এভাবেই কিছুদিন কেটে যায়। এই অফিসের 20 তলায় সাধারণ কর্মচারীদের ক্যান্টিন, বিশাল হলরুম। এখানে প্লাস্টিকের চেয়ার টেবিলে বসে শত শত কর্মচারী দুপুরের খাবার খাচ্ছে। এক কোণে জানালার পাশে বসে আছে সিয়াম। তার সামনে স্টিলের প্লেটে সাদা ভাত, পাতলা ডাল আর এক টুকরো ভাজি। সে খুব মনোযোগ দিয়ে ভাতের লকমা মুখে তুলছে। 65 তলায় যার জন্য 5 স্টার হোটেলের শেফ লাঞ্চ রেডি করে বসে থাকে, সে আজ এখানে 20 টাকার মিল খাচ্ছে। কারণ সে শুনতে চায় তার কর্মচারীরা কি আলোচনা করে, তাদের সুখ দুঃখ কি। সোনিয়া নিজের টিফিন বক্স হাতে ক্যান্টিনে ঢুকলো। তার চোখ ঘুরছে পুরো ক্যান্টিনে। জানলার পাশে সিয়ামকে দেখে তার মুখে এক চিলটে হাসি ফুটল। সে ধীর পায়ে সিয়ামের দিকে এগিয়ে গেল। মিস্টার সুপারভাইজার, এই টেবিলে কি বসা যাবে নাকি ভিআইপি বুকিং আছে? সিয়াম মুখ তুলে তাকালো। সোনিয়াকে দেখে সে তাড়াতাড়ি চশমাটা ঠিক করে নিল। আরে সোনিয়া, বসো বসো। এখানে ভিআইপি বুকিং কই? আমরা হলাম লেবার ক্লাস, যেখানে ফাঁকা পাই সেখানেই বসে পড়ি। তুমি টিফিন এনেছো? মেসে খালা রান্না করে দিয়েছে, কিন্তু আমি একা খেতে পারছিলাম না, তাই ভাবলাম আমার পুরনো বন্ধুটার সাথে শেয়ার করি। কিন্তু তুমি এটা কি খাচ্ছ সিয়াম? শুধু ডাল আর ভাজি, মাছ মাংস কিছুই নেই? সব দিন কি আর মাছ মাংস জোটে সোনিয়া? আর তাছাড়া ক্যান্টিনের এই পাতলা ডালের স্বাদই আলাদা। এটা খেলে গ্রামের কথা মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন নুন দিয়ে পান্তা ভাত খেতাম। তুমি আর বদলালে না সিয়াম, এত বড় কোম্পানিতে চাকরি করো, অথচ তোমার লাইফস্টাইল সেই আগের মতোই রয়ে গেল। মানুষ তো একটু হলেও বদলায়, তাই না? সোনিয়া তার টিফিন বক্স খুলো। ভেতরে মুরগির মাংস ভুনা আর পোলাও। সে নিজের চামচ দিয়ে অর্ধেকটা সিয়ামের প্লেটে তুলে দিল। সিয়াম বাধা দিতে গেল। আরে আরে, করছো কি? তুমি কি খাবে? চুপ করো তো, একদম কথা বলবে না। আমরা যখন স্কুল থেকে ফিরতাম তখন মনে আছে, আমার টিফিনের অর্ধেক তো তুমিই খেয়ে ফেলতে। তখন তো লজ্জা করতো না, আজ কেন এত নাটক? তখন অধিকার ছিল সোনিয়া, তখন আমি জানতাম তোমার টিফিন মানেই আমার টিফিন। কিন্তু এখন কি? এখন কি অধিকার নেই, নাকি অধিকারটা তুমি নিজে থেকে ছেড়ে দিচ্ছ? সিয়াম খাওয়া থামিয়ে সোনিয়ার চোখের দিকে তাকালো। ক্যান্টিনের কোলাহল যেন মুহূর্তেই থেমে গেল তাদের দুজনকে ঘিরে। সিয়ামের চোখে এক গভীর বিষাদ। অধিকার ছেড়ে দিইনি সোনিয়া, সময় কেড়ে নিয়েছি। জানো, 8 বছর আগে যখন দেশ ছেড়েছিলাম, তখন প্লেনের জানালায় বসে শুধু তোমার কথাই ভাবছিলাম আমি যদি অনেক টাকা নিয়ে ফিরি, তুমি কি আমাকে চিনতে পারবে, নাকি টাকার ভিড়ে আসল সিয়াম হারিয়ে যাবে? টাকা দিয়ে সিয়ামকে মাপা যায় না রে পাগল। তুমি জানো, তুমি চলে যাওয়ার পর আমি কতদিন ওই পুকুর পাড়ে বসে থাকতাম। তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি ফিরবে। তুমি ফিরেছ ঠিকই, কিন্তু এমন এক সিয়াম হয়ে ফিরলে যাকে আমি ছুতে পারছি কিন্তু অনুভব করতে পারছি না। তুমি কেন নিজেকে এত গুটিয়ে রাখো? কেন সবার সামনে নিজেকে ছোট করে রাখো? বড় চেয়ারে বসলেই মানুষ বড় হয় না সোনিয়া। আর নিজেকে ছোট্ট করে রাখার মধ্যে এক ধরনের নিরাপত্তা আছে। যখন তুমি মাটির সাথে মিশে থাকবে, তখন উপর থেকে পড়ে যাওয়ার ভয় থাকে না। আর আমি আর পড়তে চাই না সোনিয়া। পড়ার কষ্টটা খুব ভয়ানক। কিন্তু আমি তো তোমাকে হাত ধরে তোলার জন্য ছিলাম সিয়াম। তুমি আমাকে একবারও কেন বলনি তোমার কষ্টের কথা? ওই যে বিয়ের রাতে সবাই তোমাকে অপমান করলো, তুমি চুপ করেছিলে, কেন প্রতিবাদ করনি? আমিও অপমান করেছিলাম, কিন্তু তার জন্য আমি সরি। সেই দিন আমার মাথা এমনিতেই গরম ছিল, তার জন্য আমি সরি। প্রতিবাদ করলে সম্পর্ক ভাঙে সোনিয়া। আমি বাবার উপর রাগ করতে পারি না। তিনি আমাকে জন্ম দিয়েছেন, তার রাগটা আমার ব্যর্থতার উপর, আমার উপর না। আমি যদি সেদিন চেঁচামেচি করতাম, রিফার বিয়েটা ভেঙে যেত। আর রিফার চোখের জলের দাম আমার আত্মসম্মানের চেয়ে অনেক বেশি। তুমি বড্ড বোকা সিয়াম, বড্ড বোকা। আর এই বোকা মিটার জন্যই
হয়তো তোমাকে আমি এখনো। সোনিয়া কথাটা শেষ করলো না। সে মাথা নিচু করে নাড়াচাড়া করতে লাগলো। সিয়াম একটু হাসলো। এখনো কি ঘৃণা করো? ঘৃণা করলে তোমার সাথে বসে এক প্লেটে ভাত খেতাম না। ভালোবাসাটা তো অভ্যাসের মতো সিয়াম, চাইলেই ছাড়া যায় না। 8 বছর পরেও তোমার গায়ের সেই ঘাম আর রোদে পোড়া গন্ধটা আমার কাছে দামি পারফিউমের চেয়েও আপন মনে হয়। সোনিয়া প্লিজ আমাকে দুর্বল করো না, আমার লড়াইটা এখনো শেষ হয়নি। কার সাথে লড়াই তোমার? এই সমাজের সাথে নাকি নিজের সাথে? ভাগ্য বদলানোর লড়াই। যেদিন জিতবো সেদিন তোমাকে সব বলবো, কথা দিচ্ছি। ঠিক এই সময় সোনিয়ার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা। সোনিয়া রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। সোনিয়ার মুখটা মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। হাত থেকে চামচটা পড়ে গেল শব্দ করে। হ্যালো মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি? হ্যাঁ, আন্টির হার্ট অ্যাটাক। তোমরা কোথায়? ঢাকায়? কোন হাসপাতালে? কি হয়েছে সোনিয়া? কার হার্ট অ্যাটাক? সিয়াম, তোমার মা আন্টির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। আঙ্কেল আর গ্রামের কিছু লোক মিলে আন্টিকে ঢাকায় নিয়ে এসেছে। শেরে বাংলা নগরের হৃদরোগ হাসপাতালে আছে। অবস্থা খুব খারাপ, এমার্জেন্সিতে ভর্তি। সিয়ামের হাতের ভাতের লকমাটা প্লেটে পড়ে গেল। সে ঝট করে উঠে দাঁড়ালো। তার চেহারায় এক মুহূর্তের জন্য সেই সিইও সুলভ কাঠিন্য ফুটে উঠল, কিন্তু পর মুহূর্তে সে নিজেকে সামলে অসহায় ছেলের রূপ ধারণ করলো। মা, আমার মা, চলো সোনিয়া, এখনই যেতে হবে, চলো। হ্যাঁ চলো, আমি আঙ্কেলকে বলে দিয়েছিলাম তুমি ঢাকাতেই আছো। ওরা তোমার জন্য অপেক্ষা করছে। সিয়াম ফোন বের করে একটা মেসেজ করে। কবির, আমার গাড়ি রেডি রাখো হাসপাতালের পেছনের গেটে, আর ডিরেক্টরকে ইনফর্ম করো এমার্জেন্সি। সিয়াম তুমি কাঁদছো? চিন্তা করো না, আল্লাহ ভরসা। চলো আমরা রিক্সা নিয়ে যাই। না, রিক্সায় দেরি হবে, আমরা সিএনজি নেব, চলো। কিছুক্ষণ পর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এমার্জেন্সি বিভাগ, সরকারি হাসপাতালের এমার্জেন্সি বিভাগের বারান্দা। রোগীর ভিড়, স্বজনদের কান্না আর স্যাঁতসেঁতে মেঝের গন্ধ, সব মিলিয়ে এক নরক গুলজার অবস্থা। রহমান সাহেব হাসপাতালের মেঝেতে বসে কপালে হাত দিয়ে বিলাপ করছেন। তার পাঞ্জাবিটা ঘামে বেছা। পাশে গ্রামের দুজন চাচা দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিচ্ছেন। সিয়ামের মা সালমা বেগম একটা ট্রলিতে শুয়ে আছেন। তার নাকে অক্সিজেনের নল, তিনি জ্ঞানহীন। সিয়াম আর সোনিয়া দৌড়ে সেখানে পৌঁছালো। সিয়াম মাকে ওই অবস্থায় দেখে থমকে গেল। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল, কিন্তু সে কাঁদতে পারল না। তাকে শক্ত থাকতে হবে। ওরে আমার সিয়াম রে, তুই এলি বাবা। দেখ তোর মায়ের কি অবস্থা। ডাক্তার বলছে এনজিওগ্রাম করতে হবে, রিং পড়াতে হবে, অনেক টাকা দরকার বাবা। ওর তো সিটও দিচ্ছে না, বলছে সিট খালি নেই। তোর মাকে কি আমি এই বারান্দায় মেরে ফেলবো? বাবা শান্ত হন, আমি এসেছি তো, কিচ্ছু হবে না মায়ের, আমি দেখছি। তুই কি দেখবি? তোর পকেটে কি টাকা আছে? তুই তো সামান্য পিয়ানোর চাকরি করিস, এখানে লাখ লাখ টাকার মামলা। সোনিয়া মা, তুই কিছু কর, তোর তো বড় চাকরি, কিছু টাকা ধার দে মা, আমি জমি বিক্রি করে শোধ করে দিব। আঙ্কেল, টাকার চিন্তা করবেন না, আমার কাছে জমানো কিছু টাকা আছে, আর অফিস থেকে লোন নেব। আপনি শান্ত হন। সিয়াম দেখলো তার বাবা তার উপর ভরসা করতে পারছেন না। বাবার এই অবিশ্বাস তাকে কষ্ট দিল না, বরং জেদ বাড়িয়ে দিল। সে সোনিয়াকে ইশারা করলো বাবার কাছে থাকতে। সোনিয়া, তুমি বাবার কাছে থাকো, আমি একটু ওষুধের দোকানে যাচ্ছি, দেখি কিছু করা যায় কি না। তুমি কোথায় যাচ্ছ সিয়াম? ডাক্তার তো ঔষধ এখনো লেখেনি, তুমি একা যেও না। আমি ম্যানেজ করছি, তুমি প্লিজ বাবার খেয়াল রাখো। সিয়াম ভিড়ের মধ্যে মিশে গেল। সে হাসপাতালের করিডোর দিয়ে দ্রুত হাঁটতে লাগলো। একটু আড়ালে গিয়ে সে পকেট থেকে একটা কালো মাস্ক বের করে পরে নিল। তার হাঁটার ভঙ্গি বদলে গেল। সে সিঁড়ি দিয়ে উঠে সোজা ডিরেক্টরের রুমের দিকেই গেল।
হাসপাতালের ডিরেক্টর ডাক্তার আজমাল হোসেন তার রুমে বসে ফাইল দেখছিলেন। হঠাৎ দরজা খুলে সিয়াম ঢুকলো। ডিরেক্টর বিরক্ত হয়ে তাকাতে সিয়াম মাস্কটা একটু নামালো। ডিরেক্টর সিয়ামকে চিনে ফেললেন, কারণ এস গ্রুপ এই হাসপাতালে কোটি টাকার ডোনেশন দেয়। স্যার, আপনি মিস্টার সিয়াম আহমেদ, আপনি এভাবে কেন এখানে? ডাক্তার সাহেব, সময় কম। নিচে এমার্জেন্সিতে আমার মা ট্রলিতে পড়ে আছে, সালমা বেগম। আমি চাই আগামী 10 মিনিটের মধ্যে তাকে ভিআইপি সিসিইউতে শিফট করা হোক, আর বেস্ট কার্ডিওলজিস্ট টিম যেন তার ট্রিটমেন্ট শুরু করে। ও মাই গড, আপনার মা? আমি তো জানতাম না স্যার। আমি এখনই ব্যবস্থা নিচ্ছি, আপনি বসুন। চা খাবেন? আমি চা খেতে আসিনি। আর শুনুন, আমার বাবা নিচে আছেন, তিনি যেন খুনাক্ষরেও না জানেন যে আমি এসব ব্যবস্থা করেছি। আপনারা বলবেন এটা হাসপাতালের দরিদ্র তহবিল বা লটারির কোটা থেকে হয়েছে। বিলের কাগজ আমার অফিসে পাঠিয়ে দেবেন। একটা টাকাও যেন আমার বাবার কাছে চাওয়া না হয়। জি স্যার, অবশ্যই। আমি এখনই নিজে যাচ্ছি নিচে। ধন্যবাদ। আমি পেছনে গেট দিয়ে বের হচ্ছি, আপনি যান। 10 মিনিট পর রহমান সাহেব তখনও কাঁদছেন। সোনিয়া ডাক্তারদের পায়ে ধরার চেষ্টা করছে একটা সিটের জন্য। হঠাৎ 4-5 জন ডাক্তার আর নার্স দৌড়ে এলো। তাদের সাথে খোদ ডিরেক্টর সাহেব। সালমা বেগমের পেশেন্টের পার্টিকে মিস্টার রহমান। জি স্যার, আমাকে মাফ করবেন স্যার, আমরা এখনই চলে যাচ্ছি। আরে না না, চলে যাবেন কেন? সুখবর আছে, আমাদের হাসপাতালের ট্রাস্টি বোর্ডের স্পেশাল ফান্ড থেকে আপনার স্ত্রীর চিকিৎসা সব খরচ বহন করা হবে। আপনারা লটারিতে সিলেক্টেড হয়েছেন। কুইক, পেশেন্টকে ভিআইপি কেবিনে শিফট করো। ডাক্তার কায়ুমকে কল দাও, উনি অপারেশন করবেন। রহমান সাহেব বিশ্বাস করতে পারলেন না। তিনি ফ্যাল করে সোনিয়ার দিকে তাকালেন। সোনিয়া মা, আমি কি স্বপ্ন দেখছি? লটারি, সরকারি হাসপাতালে লটারি? আমিও তো বুঝতে পারছি না আঙ্কেল, এটা অলৌকিক কিছু। নার্সরা দুটো সালমা বেগমকে ট্রলি থেকে নামিয়ে আধুনিক স্ট্রেচারে তুলল এবং ভিআইপি লিফটের দিকে নিয়ে গেল। সোনিয়া আর রহমান সাহেব পেছনে পেছনে দৌড়ালেন। সিয়াম তখন হাসপাতালের 3 তলার কাঁচ ঘেরা বারান্দায় দাঁড়িয়ে আছে। সে আবার তার সাধারণ রূপ ধারণ করেছে, কিন্তু মাস্কটা খুলতে ভুলে গেছে। সে কাঁচের ভেতর দিয়ে দেখছে তার মাকে নিরাপদে নিয়ে যাওয়া হচ্ছে। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। এই জল আনন্দের, আবার অপূর্ণতার। সে তার মায়ের হাতটা ধরতে পারছে না। এদিকে সোনিয়া লিফটের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ তার চোখ গেল উপরের বারান্দার দিকে। সেখানে একজন লোক দাঁড়িয়ে আছে, পরনে সেই একই শার্ট যা সিয়াম সকালে অফিসে পরেছিল। মুখে কালো মাস্ক, মাথায় একটা হুডি টেনে দেওয়া। কিন্তু সোনিয়া চিনল তার জুতো জোড়া। এই পুরনো কেটস জোড়া সিয়ামের পায়ে ছিল। সোনিয়া চমকে উঠল। সিয়াম ওখানে কেন? আর ও মাস্ক পরে আছে কেন? ও তো বললো ঔষধের দোকানে যাচ্ছে। সোনিয়া লিফট ছেড়ে দিয়ে সিঁড়ি দিয়ে ও দৌড়ে ওপরে উঠতে লাগলো। তার মনে হাজারো প্রশ্ন। এই লটারি, ডিরেক্টরের আগমন আর সিয়ামের অন্তর্ধান, সব কি একই সুতোই গাঁথা? সোনিয়া হাঁপাতে হাঁপাতে 3 তলায় উঠল। করিডরটা নির্জন। দূরে সিয়াম দাঁড়িয়ে আছে, দেয়ালে মাথা ঠেকিয়ে কাঁদছে। সোনিয়া ধীর পায়ে এগিয়ে গেল। সিয়াম। সিয়াম ডাক শুনে চমকে উঠল। সে দ্রুত চোখের পানি মুছল এবং মাস্কটা ঠিক করলো। সে সোনিয়ার দিকে না তাকিয়েই উল্টো দিকে হাঁটা শুরু করলো। দাঁড়াও সিয়াম, তুমি পালাচ্ছ কেন? আমি জানি ওটা তুমি। তোমার পায়ের জুতো আমি চিনি। তুমি মাস্ক পরে আছো কেন? আর তুমি এখানে কি করছো? আঙ্কেল নিচে তোমাকে খুঁজছে। ম্যাম, আপনি ভুল করছেন, আমি সিয়াম না। মিথ্যা বলো না, আমি তোমার গলার শর্ট চিনি। সিয়াম, আমার দিকে তাকাও। সোনিয়া দৌড়ে গিয়ে সিয়ামের হাত খপ করে ধরে ফেলল। সিয়াম থমকে গেল। সে আবার সোনিয়ার দিকে ফিরল। তার চোখে এখনো পানি টলমল করছে। মাস্কের উপর দিয়ে শুধু সেই বিষাদগ্রস্ত চোখ দুটো দেখা যাচ্ছে। এই চোখ সোনিয়ার খুব চেনা। এই চোখে 8 বছরের জমানো কষ্ট। সিয়াম, তুমি কাঁদছো? আর এই নাটক কেন করছো? ডিরেক্টর স্যার কেন নিজে এলেন? তুমি কি কিছু জানো? আমাকে সত্যিটা বলো। সোনিয়া, প্লিজ এখন প্রশ্ন করো না। মা কেমন আছে?
মা ভালো আছে, কেবিনে নেওয়া হয়েছে। কিন্তু তুমি কেন সামনে আসছো না? আঙ্কেল ভাবছে তুমি ভয়ে পালিয়ে গেছো। চলো আমার সাথে। আমি যাব না সোনিয়া, বাবা আমাকে দেখলে আবারও রেগে যাবেন। তার চেয়ে মা সুস্থ হোক, এটাই বড় কথা। আমি আড়ালেই থাকি। তুমি আড়ালে থেকে আর কতদিন নিজেকে কষ্ট দেবে? তুমি কি জানো আঙ্কেল এখন সবার কাছে বলছে যে লটারিতে চিকিৎসা হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি না। সরকারি হাসপাতালে এত দুটো ডিরেক্টর আসে না, এর পেছনে কারোর হাত আছে, আর সেই হাতটা তোমার, তাই না? আমার হাত এত লম্বা না সোনিয়া, আমি সামান্য সুপারভাইজার। হয়তো আল্লাহ চেয়েছেন তাই হয়েছে। তুমি যাও, মায়ের কাছে যাও। আমাকে এখন অফিসে ফিরতে হবে, বস বকবে। সিয়াম সোনিয়ার হাত ছাড়িয়ে নিল। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। লিফট এসে গেছে। সে দ্রুত লিফটে ঢুকে পড়ল। লিফটের দরজা বন্ধ হওয়ার আগ মুহূর্তে সোনিয়া দেখল সিয়াম মাস্কটা নামিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চেহারায় এক অদ্ভুত ক্লান্তি আর অসহায়ত্ব। সোনিয়া করিডোরে দাঁড়িয়ে রইল। তার মনে এখন আর সন্দেহ নেই, আছে বিশ্বাস। শ্যাম সাধারণ কেউ নয়, এই ছেলেটা কিছু একটা লুকাচ্ছে, এবং সেটা অনেক বড় কিছু। শ্যাম, তোমার এই মুখোশ আমি খুলবই। আমি দেখতে চাই এর আড়ালে কে আছে। কিছুক্ষণ পর নিচে তখন রহমান সাহেব ছেলের খোঁজ করছেন। সোনিয়া মা, সিম কোথায়? ওকে টাকা জোগাড় করতে পারলো না বলে লজ্জায় পালালো। সিসি, এমন ছেলে যেন কারো ঘরে না হয়। বিপদের সময় বাবাকে ফেলে পালালো। আঙ্কেল শ্যাম পালায়নি, ও হয়তো ঔষধের টাকা জোগাড় করতেই গেছে। আপনি ওকে ভুল বুঝবেন না। তুই ওকে চিনিস না মা, ওই একটু ভীতু থাকবে। আল্লাহ আমাকে বাঁচিয়েছে। ওই লটারিটা না হলে আজ কি হতো? সোনিয়া বাবার কথায় কোনো উত্তর দিল না। সে জানালার দিকে তাকিয়ে রইল। বাইরের আকাশটা মেঘলা, ঠিক সিয়ামের মনের মতো। সে বিড়বিড় করে বলল, তুমি ভীতু নও শ্যাম, তুমি পৃথিবীর সবচেয়ে সাহসী ছেলে, যে নিজের বাবার ঘৃণাও সহ্য করে নিচ্ছে শুধু তাকে বাঁচানোর জন্য। আমি তোমাকে স্যালুট জানাই, আমার অচেনা প্রেমিক। আরও 1 মাস পর সিয়ামের মা সুস্থ হয়ে বাসায় ফিরে গিয়েছেন 15 দিন আগেই। আকাশটা আজ সকাল থেকেই গুমোট হয়েছিল। সন্ধ্যা নামার সাথে সাথেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। গুলশানের কাজ ঘেরা বহুতল ভবনগুলোর গায়ে বৃষ্টির ঝাপটা লাগছে। এস হোল্ডিংসের 10 তলার মার্কেটিং ডিপার্টমেন্ট এখন প্রায় জনমানবহীন। সবাই অফিস শেষ করে চলে গেছে। শুধু এক কোণে ডেস্কে টেবিল ল্যাম্প জ্বালিয়ে কাজ করছে সোনিয়া। তার সামনে ফাইলের পাহাড়। বস তাকে যাওয়ার আগে আর্জেন্ট কিছু রিপোর্ট শেষ করতে বলে গেছেন। আসলে এটাও হলো সিয়ামের প্ল্যান। উফ, আর ভালো লাগে না। এই বসের কি দয়া মায়া নেই? বাইরে এমন ঝড় হচ্ছে, আর উনি এক গাদা কাজ দিয়ে নিজের বাসায় চলে গেলেন। এখন আমি একা একা এই ভুতুরে অফিসে কি করব? সোনিয়া জানালার দিকে তাকালো। বাইরে তখন বিজলি চমকাচ্ছে। বেকার শব্দে বাজ পড়ল কোথাও। সোনিয়া ভয়ে কেঁপে উঠল। ঠিক তখনই অফিসের সব আলো নিভে গেল। সেন্ট্রাল এসি বন্ধ হয়ে গেল। চারপাশটা যেন কবরের মতো অন্ধকার হয়ে গেল। সোনিয়া ভয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আল্লাহ, কারেন্ট গেল কেন? জেনারেটর তো অটো স্টার্ট হওয়ার কথা। হ্যালো, কেউ আছেন? সিকিউরিটি? সোনিয়ার গলার স্বর কাঁপছে। সে অন্ধকারের মধ্যে নিজের ফোনটা খুঁজছে, কিন্তু তাড়াহুড়োয় ফোনটা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না। করিডোর দিয়ে ভারী পায়ের আওয়াজ আসছে। সোনিয়ার দম বন্ধ হয়ে আসার জোগাড়। সে ভাবছে কোনো চোর বা বিপদ আসছে। পায়ের আওয়াজটা কাছে এসে থামল। হঠাৎ একটা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল। আলোটা সোজা সোনিয়ার মুখে পড়ল না, মেঝের দিকে ধরা। আলো ছায়ায় দাঁড়িয়ে আছে সিয়াম, তার হাতে একটা টিফিন ক্যারিয়ার। ভয় পেয়েছো? আমি আছি তো। সিয়াম, তুমি? আল্লাহ, তুমি ছিলে এতক্ষণ? আমি তো ভয়ে মরেই যাচ্ছিলাম। হঠাৎ জেনারেটর কাজ করছে না কেন? টেকনিক্যাল ফল্ট বোধ হয়। মেনটেন্স টিমকে খবর দিয়েছি, ঠিক করতে সময় লাগবে। তুমি অন্ধকারে একা বসে থাকবে? তুমি আছো যখন, তখন আর একা কোথায়? কিন্তু আমার খুব ভয় করছে সিয়াম, বাইরে যেভাবে বাজ পড়ছে। ভয় নেই, এসো আমার সাথে এসো। তোমার ডেস্কে মোমবাতি জ্বালায়।
মোমবাতি? অফিসে মোমবাতি কোথায় পাবে? সিয়াম তার পকেট থেকে দুটো সুগন্ধি মোমবাতি আর একটা লাইটার বের করলো। সে জানতো আজ সোনিয়া ওভারটাইম করবে, তাই সে ইচ্ছে করে টেকনিক্যাল টিমের প্রধানকে দিয়ে মেন লাইট শাটডাউন করিয়েছে। সে চায় এই যান্ত্রিক শহরের যান্ত্রিক আলোর বাইরে সোনিয়ার সাথে কিছু সময় কাটাতে। সিয়াম সোনিয়ার ডেস্কের এক কোণে মোমবাতি দুটো জ্বালালো। মোমবাতির ম্লান হলুদ আলোয় সোনিয়ার মুখটা মায়াবী লাগছে। সিয়াম টিফিন ক্যারিয়ারটা টেবিলে রাখলো। কাজ তো অনেক করলে, এবার একটু পেটে কিছু দাও। আমি জানি তুমি লাঞ্চের পর আর কিছু খাওনি। কি এনেছো? ক্যান্টিন তো বন্ধ হয়ে গেছে সেই কখন। ক্যান্টিনের না, আমি মেসে নিজে রান্না করেছি। জানি মায়ের মতো স্বাদ হবে না, মা তো এখন গ্রামে, কিন্তু চেষ্টা করেছি ভুনা খিচুড়ি রাঁধতে। খাবে? তুমি রান্না করেছো আমার জন্য? একা মেসে থাকি, নিজের রান্না নিজেই করি। আজ ভাবলাম কলিগ যখন ওভারটাইম করেছে তার জন্য একটু নিয়ে যাই। বসো। সিয়াম একটা প্লেটে ধোয়া ওঠা খিচুড়ি আর ডিম ভাজি বেড়ে দিল। সোনিয়া অবাক হয়ে সিয়ামের দিকে তাকিয়ে আছে। মোমবাতির আলোয় সিয়ামের সাধারণ শার্ট পরা অবয়বটা তার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য মনে হচ্ছে। তুমি সত্যি অদ্ভুত সিয়াম। সুপারভাইজারের চাকরি করো, সারাদিন এত খাটনি, তারপর আবার আমার জন্য রান্না করে এনেছো। কেন করো এত কিছু? কিছু প্রশ্নের উত্তর দিতে নেই সোনিয়া, শুধু অনুভব করতে হয়। নাও, হাঁ করো, হাত নোংরা করতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। সিয়াম আলতো করে এক চামচ খিচুড়ি সোনিয়ার মুখে তুলে দিল। সোনিয়া চোখ বন্ধ করে খেলো। স্বাদ হয়তো 5 স্টার হোটেলের মতো নয়, একটু লবণ কম হয়েছে, কিন্তু সোনিয়ার কাছে মনে হলো এর যে অমৃত সে আর কখনো খায়নি। লবণ একটু কম হয়েছে, তাই না? তাই নাকি? ইস, আমি তো বুঝিনি। দাঁড়াও, লবণ আছে কিনা দেখি। থাক, লাগবে না, এটাই সেরা। জানো সিয়াম, 8 বছর আগে যখন আমরা পুকুর পাড়ে বসে বাদাম খেতাম, তখন তুমি আমার বাদামের খোলা ছাড়িয়ে দিতে। আজ এত বছর পর সেই গুলশানের হাইফাই অফিসে বসে তুমি আমাকে খাইয়ে দিচ্ছ। সময় পাল্টালেও তুমি পাল্টাওনি। মানুষ কি আর পাল্টায় সোনিয়া? শুধু মুখোশ পাল্টায়। পরিস্থিতির চাপে মানুষকে অনেক রূপ দেখতে পাওয়া যায়। একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবে না তো? বলো। তুমি 8 বছর বিদেশে ছিলে, ইউরোপের মতো জায়গায়। মানুষ ওখান থেকে ফিরে কত স্টাইলিশ হয়ে যায়, কত বড় বড় স্বপ্ন দেখে। আর তুমি ফিরে এসে সেই লজিস্টিকের কথা বলছো, মেসে থাকছো। তোমার কি কোনো স্বপ্ন নেই সিয়াম? তোমার কি ইচ্ছে করে না একটা এসি গাড়ি হোক, সুন্দর একটা বাড়ি হোক? সিয়াম খাওয়া থামিয়ে মোমবাতির শিখার দিকে তাকালো। তার চোখের চশমাটা আলোয় চকচক করছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। স্বপ্ন? আমার স্বপ্নগুলো খুব দামি ছিল সোনিয়া, এত দামি যে সেগুলো কিনতে গিয়ে দেখলাম আমার আশেপাশের মানুষগুলো বড্ড সস্তা। আমি যখন বিদেশে হাড়ভাঙা খাটুনি খাটতাম তখন স্বপ্ন দেখতাম দেশে ফিরে বাবাকে জড়িয়ে ধরবো, তোমাকে নিয়ে ঘর বাঁধবো। কিন্তু ফিরে এসে দেখলাম আমার বাবা আমাকে চেনেই না, চেনে আমার পকেটটাকে। তুমিও প্রথমে আমাকে চিনতে চাওনি, তাই এখন মনে হয় এই সিম্পল জীবনটাই ভালো। অন্তত এখানে কেউ টাকার জন্য আমার কাছে আসে না, যে আসে সে মানুষ সিয়ামের কাছে আসে। আমি ভুল ছিলাম সিয়াম, আমি তোমাকে চিনতে পারিনি, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমাকে টাকার পাল্লায় মাপবো না। সোনিয়া আবেগে সিয়ামের হাতটা চেপে ধরল। সিয়ামের হাতের তালু খসখসে কিন্তু উষ্ণ। সিয়াম এবার হাত সরিয়ে নিল না। সে সোনিয়ার হাতের ওপর নিজের আরেকটা হাত রাখল। আমি জানি তুমি এখন আর আমাকে টাকার জন্য ভালোবাসো না। যদি বাঁচতে তবে এই সামান্য সুপারভাইজারের সাথে মোমবাতির আলোয় খিচুড়ি খেতে না। তুমি এই মুহূর্তটাকে দামি করে দিয়েছো সোনিয়া। তুমি কি আমাকে আবার গ্রহণ করবে সিয়াম? আমি কি তোমার সেই মেসে থাকার যোগ্য? আমার মেস খুব ছোট্ট সোনিয়া, সেখানে তোমার মতো রাজকন্যার থাকার কষ্ট হবে। রাজপ্রাসাদে যদি ভালোবাসা না থাকে তবে সেটা কারাগার,
আর তোমার ওই ছোট্ট ঘরে যদি ভালোবাসা থাকে, সেটাই আমার স্বর্গ। আমি তোমার সাথেই থাকতে চাই। 8 বছর আগে আমরা যেরকম ছিলাম, আমি চাই ঠিক সেই রকমই হাসি খুশি থাকতে। পুরনো দিনগুলোর কথা মনে পড়লে খুব খারাপ লাগে। যদি তখন আমার হাতের শক্তি থাকতো, তাহলে সেই সুখগুলোকে আমি এক সুতোয় বেঁধে রাখতাম, কিন্তু পারিনি, কারণ সেই দিন তুমি অনেক দূরে হারিয়ে গিয়েছিলে। অফিসের বাইরে তখন বৃষ্টির তোড় কমে এসেছে। জানালার কাছে বৃষ্টির ফোঁটাগুলো মুক্তোর মতো জ্বলছে। সিয়াম সোনিয়ার চোখের দিকে তাকিয়ে মৃদু হাসল। চলো, বৃষ্টি কমেছে, তোমাকে পৌঁছে দিই। তারা নিচে চলে আসে। রাস্তায় পানি জমে গেছে, রিক্সা পাওয়া যাচ্ছে না। সিয়াম সোনিয়ার হাত ধরে সাবধানে ফুটপাথ দিয়ে হাঁটছে। একটা রিক্সা আসতে সিয়াম সেটাকে থামালো। মামা যাবেন মগবাজার? ভাড়া বাড়াইয়ে দিতে হইব মামা, রাস্তা পাইনি। আচ্ছা দেব, চলো। সিয়াম হুট তুলে সোনিয়াকে রিক্সায় বসিয়ে দিল। সে নিজে উঠতে গেল না। তুমি যাবে না? আমি হেঁটে চলে যাব, আমার মেস তো কাছেই। না, তুমিও আসো। এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। ওটা বলছি। সোনিয়া ধমকে সিয়াম রিক্সায় উঠল। রিক্সা চলতে শুরু করলো। সোনিয়া আলতো করে সিয়ামের ভেজা শার্টের হাতাটা ধরে রাখলো। তারপর সাহস করে সিয়ামের গালে হাত রাখলো। সিয়াম চমকে তাকালো। একটা কথা দাও। কি কথা? তুমি প্লিজ আর হারিয়ে যেও না। তোমাকে ছাড়া এই পৃথিবীটা আমার কাছে খুব শূন্য লাগে। তুমি যেমন আছো তেমনভাবেই থাকো। আমার কোটিপতি সিয়াম চাই না, আমার এই খিচুড়ি রাঁধুনি সিয়ামকেই চাই। হারাবো না সোনিয়া, কথা দিলাম। যত ঝড়ে আসুক আমি তোমার পাশেই থাকবো। সিয়াম মনে মনে ভাবল, আর কয়েকটা দিন সোনিয়া, তারপর তুমি জানবে তোমার এই খিচুড়ি রাঁধুনি প্রেমিক আসলে পুরো শহরে অর্ধেক কিনে নিতে পারবে। কিন্তু তখনও আমি তোমার কাছে এই সিয়ামেই থাকবো। তাদের পুরনো প্রেম ও খুনসুটির মধ্যে দিয়ে আরও 15 দিন পার হয়ে যায়। এই কয়দিনে তারা অনেক কাছাকাছি চলে এসেছে। একদিন সকাল 10টায় মগবাজারের চিপা গলির ভেতর একটা পুরনো 4তলা বিল্ডিং, তার 3 তলায় একটা ছোট ফ্ল্যাটে সিয়াম মেস করে থাকে। এটা তার সাজানো নাটক। ঘরটা ইচ্ছাকৃতভাবেই অগোছালো রাখা হয়েছে। রিফা ঢাকায় এসেছে চেকআপের জন্য। সিয়াম এখানে থাকে জেনে সে এখানে আসে। সে ভাইয়ের এই অবস্থা দেখে খুব মন খারাপ করে আছে। সোনিয়া আজ অফিস থেকে ছুটি নিয়েছে রিফার সাথে সময় কাটানোর জন্য। সোনিয়াও সিয়ামের মেসে এসেছে। রান্নাঘরে এক হুলুস কাণ্ড। রিফা বটি দিয়ে পেঁয়াজ কাটছে, সোনিয়া মশলা বাড়ছে, আর সিয়াম লুঙ্গি আর গেঞ্জি পরে কড়াইতে তেল দিচ্ছে। উফ ভাইয়া, তোর এই ভাঙা কড়াইতে রান্না করা যায়? তেল দিলেই তো ছিটকে আসে। তুই একটা ননস্টিকের প্যান কিনতে পারিস না? তুই তো জানিস রিফা, ব্যাচেলার মানুষের সংসার, যা আছে তাই দিয়ে চলে যাই। নন স্টিক প্যান দিয়ে কি হবে, সাধ্য হাতে। একদম ঠিক বলেছ রিফা, তোমার ভাইয়ার হাতের রান্না কিন্তু দারুণ। সেদিন অফিসে খিচুড়ি নিয়ে গিয়েছিল, আমি তো আঙুল চাটছিলাম। ও মা, তাই নাকি? ভাইয়া অফিসেরও টিফিন নিয়ে যায় তোর জন্য। ঘটনা তো গভীর মনে হচ্ছে। নতুন করে আবার শুরু হলো নাকি? হুম। রিফা সোনিয়ার দিকে তাকিয়ে চোখ টিপ মারল। সোনিয়া লজ্জায় লাল হয়ে গেল। সে ওড়না দিয়ে মুখ ঢাকার ভান করল। ধুর, কি যে বলিস না, কলিগ হিসেবে শেয়ার করেছিলাম। কলিগ? ছোটবেলায় প্রেম এখন কলিগ হয়েছে? আচ্ছা সোনিয়া আপু, আমি কি এখন থেকে প্র্যাকটিস শুরু করব? মানে ভাবি ডাকার প্র্যাকটিস আর কি। রিফা, তুই কিন্তু বেশি করছিস। আমি মশলা দিয়ে তোর নাক ঘষে দেব। আরে তোরা ঝগড়া করিস না তো। রিফা, তুই পিঁয়াজটা দে, তেল গরম হয়ে ধোঁয়া বের হচ্ছে। সিয়াম মিটিমিটি হাসছে। তার ভালো লাগছে এই পরিবেশটা। কোনো কৃত্রিমতা নেই, কোনো দামি ডিনার সেটের ছলকানি নেই, শুধু হাসি খুশি আর আপন মানুষের কলরব। ভাইয়া একটা কথা বলি, তুই না হয় কষ্ট করিস, কিন্তু সোনিয়া আপুকে কি এই ভাঙা ঘরে রাখবি? দেখ তো, দেওয়ালের পেলেস্তারা
খসে পড়েছে। ঘর ভাঙা হতে পারে বোন, কিন্তু মনটা তো মজবুত। কি সোনিয়া, তুমি থাকবে না এই ভাঙা ঘরে? আমি তো বললাম, তুমি যেখানে আমি সেখানে। দেওয়ালের রং দিয়ে সংসার হয় না রিফা, সংসার হয় মানুষের মনের রঙে। রান্না শেষে তারা তিনজন ফ্লোরে মাদুর পেতে খেতে বসলো। গল্প করতে করতে সিয়াম হঠাৎ অন্যমনস্ক হয়ে বলল, আসলে প্রজেক্টটা নিয়ে খুব ঝামেলায় আছি। আগামীকাল বোর্ড মিটিংয়ে আমাকে প্রেজেন্টেশনটা সাবমিট করতে হবে, অথচ ডেটগুলো এখনও। সিয়াম কথা বলতে বলতে থেমে গেল। সে বুঝতে পারল সে ভুল করে ফেলেছে। সোনিয়া খাওয়া থামিয়ে সিয়ামের দিকে তাকালো। তার ভ্রু কুঁচকে গেছে। বোর্ড মিটিং, প্রেজেন্টেশন? সিয়াম, তুমি লজিস্টিক সুপারভাইজার না? বোর্ড মিটিং তো ডিরেক্টর আর জিএমরা থাকে, তুমি সেখানে প্রেজেন্টেশন দেবে কেন? সিয়াম দ্রুত নিজেকে সামলে নিল। সে এক গ্লাস পানি খেলো। মানে আমি প্রেজেন্টেশন দেব না, মানে বস প্রেজেন্টেশন দেবেন। আমাকে বলেছেন ফাইলগুলো রেডি করে মিটিং রুমে দিয়ে আসতে, আর চা কফির ব্যবস্থা ঠিক আছে কিনা সেটা দেখতে। ওই আর কি, বড় মিটিং তো, তাই টেনশন হচ্ছে যদি কোনো ভুল করে ফেলি। ও আচ্ছা, আমি ভাবলাম তুমি বুঝি মিটিং লিড করবে, যেভাবে বললে। আরে সোনিয়া আপু, ভাইয়া হয়তো একদিন সত্যি মিটিং লিড করবে, দোয়া করো। দোয়া তো করি, কিন্তু মাঝে মাঝে তো ভাইয়ার কথাবার্তা শুনলে মনে হয় ও অনেক বড় কিছু লুকিয়ে রাখছে। এই যেমন সেই দিন হাসপাতালে। সোনিয়া, খিচুড়িটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও তো, অফিসের কথা বাদ দাও। সোনিয়া চুপ করে গেল, কিন্তু তার মনের সন্দেহটা পুরোপুরি গেল না। সে সিয়ামের চোখের দিকে তাকিয়ে কিছু একটা পড়ার চেষ্টা করলো। খাওয়া দাওয়া শেষ করে তারা তিনজনে মিলে কিছুক্ষণ ঘুম দেয়। বিকেল 5টা, মিষ্টি রোদ। রিফার খুব শখ হয়েছে পার্কে ঘুরবে। সিয়াম আর সোনিয়া তাকে নিয়ে রমনা পার্কে এসেছে। তারা লেকের পাড়ে হাঁটছে। হকাররা বিভিন্ন জিনিস বিক্রি করছে। একজন খিচুড়িওয়ালা ঝুড়ি ভর্তি রঙিন কাচের চুড়ি নিয়ে যাচ্ছে। ভাইয়া দেখো দেখো, রেশমি চুড়ি, আমাকে কিনে দে না। দাঁড়া, ডাক দিচ্ছি। এই ভাই, চুড়ি কত করে? 40 টাকা দর্জন স্যার। এত দাম? 30 টাকা করে হলে দাও। সিয়াম, মাত্র 10 টাকার জন্য বার্গেনিং করছো? বেচারা গরিব মানুষ। টাকা হিসেব করে চলতে হয় সোনিয়া, মাস শেষ, পকেটের অবস্থা টাইট। সিয়াম রিফার জন্য 1 ডজন লাল চুড়ি কিনল। তারপর সে সোনিয়ার দিকে তাকালো। সোনিয়া অপলক দৃষ্টিতে নীল রঙের চুড়িগুলোর দিকে তাকিয়ে আছে। সিয়াম চুড়িওয়ালার কাছ থেকে 1 ডজন নীল চুড়ি নিল। হাতটা বাড়াও। আমার জন্য? আমার তো হীরের ব্রেসলেট দেওয়ার সামর্থ্য নেই, এই সস্তা কাজের চুড়িই আমার সামর্থ্য। নেবে? সোনিয়া হাত বাড়িয়ে দিল। সিয়াম খুব সাবধানে পরম মমতায় সোনিয়ার হাতে চুড়িগুলো পরিয়ে দিতে লাগলো। সোনিয়ার ফর্সা হাতে নীল চুড়িগুলো ঝনঝন করে উঠল। কে বলেছে এটা সস্তা? যাকে ভালোবাসি তার দেওয়া ধুলো আমার কাছে হীরের চেয়ে দামি। এই চুড়ি আমি কখনো খুলব না সিয়াম। সাবধানে থেকো, কাঁচের জিনিস ভেঙে গেলে হাতে ব্যথা পাবে। ভাঙলে ভাঙুক, তোমার দেওয়া ব্যথাই যদি পাই সেটাও আমার কাছে পুরস্কার। রিফা একটু দূরে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আর ভাই ভাবিরই রোমান্স দেখছে। সিয়াম সোনিয়ার চোখের দিকে তাকালো। সেই চোখে অগাধ বিশ্বাস আর ভালোবাসা। সিয়ামের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে মনে মনে ভাবল, আর না, আর মিথ্যে বলবো না। সোনিয়া আমার এই সামান্য কাজের চুড়িকে যে সম্মান দিল, তাকে আমি রাজরানীর মুকুট পরাবো। কালকের বোর্ড মিটিংয়ের পর আর কোনো লুকোচুরি থাকবে না। খুব শীঘ্রই তুমি জানবে সোনিয়া, তোমার এই প্রেমিক আসলে কে। চলো, সন্ধ্যা হয়ে আসছে, রিফার ঠান্ডা লাগবে। আজ আমার রিক্সায় হুড তুলে বাড়ি ফিরবো। হুড তুললে কেন? কেউ দেখে ফেলবে? না, যাতে এই সুন্দর মুহূর্তটা আর কেউ দেখতে না পায়, এটা শুধু আমাদের। তারা তিনজন পার্ক থেকে বেরিয়ে এলো।
সিয়াম একটা রিক্সা ডাকলো। সোনিয়া আর সিয়াম পাশাপাশি বসলো। রিফা উল্টো দিকের সিটে। রিক্সা চলছে ঢাকার রাজপথ দিয়ে। সোনিয়া সিয়ামের কাঁধে মাথা রাখলো। সিয়াম আলতো করে সোনিয়ার হাতটা ধরল, যেখানে নীল চুড়িগুলো বাজছে রিনিঝিনি সুরে। এভাবেই তাদের সম্পর্কটা ধীরে ধীরে আরও গভীর হয়। অফিসে সিয়ামের ছদ্মবেশ আর সোনিয়ার প্রতিনিয়ত অফিস করা, এসবের মাঝেই আরও 1 মাস পার হয়ে যায়। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুম আর চাঁদের হাটের মতো চলছে। এস গ্রুপের 5 বছর পূর্তি উপলক্ষে পার্টির আয়োজন করা হয়েছে। দেশের পাকা পাকা সব ব্যবসায়ী, মন্ত্রী এবং বিদেশি মেহমানরা উপস্থিত। বলরুমের এক কোণায় জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছেন রহমান সাহেব, সালমা বেগম এবং রিফা। তাদের পরনে খুব সাধারণ কাপড়, যা এই আভিজাত্যের সাথে একদমই বেমানান। সোনিয়া তাদের পাশে দাঁড়িয়ে আছে। সে বারবার ঘড়ি দেখছে। সোনিয়া মা, আমাদের এখানে কেন আনলি? দেখছিস না সবাই কেমন করে দেখাচ্ছে? মনে হচ্ছে আমরা চিড়িয়াখানার প্রাণী। সিয়াম কোথায়? ও বলেছিল কি নাকি বেস্ট এমপ্লয়ার পুরস্কার দিবে, সেই কই? আঙ্কেল, আপনারা চিন্তা করবেন না, সিয়াম হয়তো কাজে ব্যস্ত। ও আমাকে বলেছে আপনারা যেন এখানেই থাকেন, প্লিজ একটু ধৈর্য ধরুন। ঠিক তখন পাশ দিয়ে এস গ্রুপের মার্কেটিং হেড মিস্টার জামিল যাচ্ছিলেন। রহমান সাহেবের শরীরে ধাক্কা লাগায় জামিলের হাতের ড্রিঙ্কস সামান্য ছলকে পড়ে। হোয়াট দ্য হেল, এই ফকিনির দল এখানে ঢুকলো কি করে? সিকিউরিটি কোথায়? এই বস্তির লোকগুলোকে বের করে দাও তো। ক্লাসি পার্টিকে একদম চিপ বানিয়ে ফেললো। বাবা, আমরা তো ইনভাইটেড। আমার ছেলে এই অফিসে কাজ করে। ছেলে কাজ করে তো ছেলের কাছে যান। বডরুমে কি? আপনার ছেলের নাম কি? পিয়ন নাকি ঝাড়ুদার? মিস্টার জামিল, ভদ্রভাবে কথা বলুন। উনি আমার আঙ্কেল, আর ওনার ছেলে এই কোম্পানির এমন এক পজিশনে আছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ও রিয়েলি? তুমি তো সেই নতুন জয়েন করা এক্সিকিউটিভ না? খুব সাহস তো তোমার। কালকেই তোমার টার্মিনেশন লেটার রেডি করব। রহমান সাহেব অপমানে মাথা নিচু করে ফেললেন। রিফা ভাইয়ের অপমানে ফুপিয়ে কেঁদে উঠল। ঠিক তখনই পুরো বলরুমের আলো নিভে গেল। পিনপতন নীরবতা। স্টেজে স্পটলাইট জ্বলে উঠল। উপস্থাপক মাইকে বলেন, ভদ্র মহোদয়গণ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম দ্য ম্যান বিহাইন্ড দ্য এম্পায়ার, এস গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মিস্টার সিয়াম আহমেদ। স্টেজের পেছনের বিশাল পর্দা সরে গেল। সিঁড়িতে ধীর পায়ে নেমে আসছেন সিয়াম। আজ তার চোখে সেই ভাঙা চশমা নেই, নেই গোটানো হাতার শার্ট। তার পরনে নেভি ব্লু আরমানি স্যুট, পায়ে চকচকে ইতালিয়ান শু। তার হাঁটার ভঙ্গিতে এমন এক রাজকীয় দাপট যে পুরো হলরুম স্তব্ধ হয়ে গেল। সিয়াম? সোনিয়ার হাত থেকে পানির গ্লাসটা পড়ে চুরমার হয়ে গেল। রহমান সাহেব চশমাটা খুলে চোখ কস্তালেন। তিনি বিশ্বাস করতে পারছেন না ওই স্টেজে দাঁড়ানো রাজপুত্রটি তার সে অপদার্থ ছেলে। মিস্টার জামিল ভয়ে কাঁপতে শুরু করলেন। সিয়াম পোডিয়ামে দাঁড়ালো। তার দৃষ্টি পুরো হলরুম ঘুরল, তারপর স্থির হলো কোনায় দাঁড়িয়ে থাকা তার বাবা মায়ের ওপর। সিয়াম মাইক হাতে নিয়ে গম্ভীর গলায় বলে, সবাইকে ধন্যবাদ। আজ এস গ্রুপ যেখানে দাঁড়িয়ে আছে তার পেছনে আমার একার জেদ ছিল 100%, কিন্তু আমার পরিবারের অবদান 0। তারা আমাকে বিশ্বাস করেনি, কিন্তু আমি নিজেকে বিশ্বাস করেছিলাম। সিয়াম স্টেজ থেকে নেমে এলো। সে সোজা হেঁটে এলো তার বাবা মায়ের সামনে। মিস্টার জামিল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সিয়াম জামিলের দিকে তাকালো না, সে সোজা বাবার চোখের দিকে তাকালো। বাবা, আমি চোর ছিলাম না, আমি অপদার্থও ছিলাম না, আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা ছিলাম। আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু আমি এই পুরো শহরটাকেই আমার বাড়ি বানিয়ে ফেলেছি। কেমন হলো? ঠিক হয়নি? বাবা, তুই আমাকে মাফ করে দে বাপ। আমি চিনতে পারিনি, আমি অন্ধ ছিলাম রে বাপ। তুই এত বড় হয়ে গেছিস। রহমান সাহেব সিয়ামের পা জড়িয়ে ধরতে গেলেন। সিয়াম দ্রুত বাবাকে ধরে বুকে জড়িয়ে নিল। বাবার চোখের জলে সিয়ামের দামি কোট ভিজে গেল। মাথা নিচু করবেন না বাবা, আপনি আমার বাবা, আপনার স্থান আমার মাথার উপরে। সিয়াম রে, আমার মানিক। মা এবং রিফা এসে সিয়ামকে জড়িয়ে ধরল। সবাই হাততালি দিচ্ছে।
কিন্তু সোনিয়া দূরে দাঁড়িয়ে অঝরে কাঁদছিল। সে ভাবছে সিয়াম তাকে আপন ভাবে না, তাই এত বড় সত্যিটা লুকিয়েছে। সে ভিড় ঠেলে চলে যেতে চাইল। সোনিয়া, যেও না। সিয়াম সবার সামনে ডেকে উঠল, কিন্তু সোনিয়া থামল না। সে দৌড়ে লিফটের দিকে চলে গেল এবং একেবারে ছাদে চলে আসে। সোনিয়া ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে কাঁদছে, বাতাসের ঝাপটায় তার চুলগুলো উঠছে। সিয়াম হাঁপাতে হাঁপাতে ছাদে এলো। সোনিয়া, খবরদার, একদম কাছে আসবে না। তুমি একটা মিথ্যুক, ফ্রড। আমার সাথে নাটক করেছো। কেন করলে এমন? আমি কি তোমার টাকার লোভে গিয়েছিলাম? আমাকে কি এতটাই ছোট মনে হয় তোমার? সোনিয়ার আগে সিয়ামের বুকে কিল ঘুষি মারতে শুরু করলো। সিয়াম কোনো বাধা দিল না। সোনিয়া মারতে মারতে ক্লান্ত হয়ে সিয়ামের বুকেই মাথা ঠেকিয়ে কান্নায় ভেঙে পড়ল। শান্ত হও সোনিয়া, আমি তোমাকে ছোট্ট করিনি। আমি শুধু দেখতে চেয়েছিলাম আমার এই সাম্রাজ্য ছাড়া তুমি আমাকে ভালোবাসো কিনা। সবাই আমার সই আর চেক চেনে, কেউ সিয়ামকে চেনে না। একমাত্র তুমি সেই পিয়ন সিয়ামের জন্য টিফিন এনেছো, তার হাতে কাচের চুড়ি পরেছো। তুমি ওই পরীক্ষায় পাস করেছো সোনিয়া। তোমার কোনো পরীক্ষা দিতে আসিনি সিয়াম। আমি তোমাকে ভালোবেসেছিলাম। আমি জানি, আর তাই। সিয়াম পকেট থেকে সেই নীল কাচের চুড়িটা, যেটা সোনিয়া পার্কে পরেছিল কিন্তু খুলে রেখেছিল ভয়ে, পরে কোনো প্রকারে সিয়াম নিয়েছিল, সেটা বের করলো। এই সাম্রাজ্য, এই টাকা, এই ক্ষমতা সব তোমার, কিন্তু আমি কি সারা জীবন তোমার এই হাতটা ধরে রাখতে পারি? আমার রানীর হাতে হীরের চেয়ে এই কাজের চুলটাই বেশি মানায়। পাগল একটা, সারা জীবন এইভাবে চালাবে তো? কথা দিলাম জ্বালাবো। সিয়াম সোনিয়াকে জড়িয়ে দিল। ঢাকার রাতের আলোয় তাদের ছায়া এক হয়ে গেল। 3 দিন পর সিয়াম কথা রেখেছিল। সে ঢাকায় কোনো জাঁকজমকপূর্ণ বিয়ে করেনি। সে ফিরে এসেছে তার শেকড়ে, কুমিল্লার সেই ছোট্ট গ্রামে। রহমান ভিলা আজ সত্যিই উৎসবের বাড়ি। গ্রামের সব মানুষ দাওয়াত পেয়েছে, কোনো ভেদাভেদ নেই। উঠানে শামিয়ানা টাঙানো। সিয়াম পরেছে সাধারণ সাদা পাঞ্জাবি, আর সোনিয়া পরেছে লাল বেনারসি। কাজী সাহেব রেজিস্ট্রার খাতা খুলে বসে আছেন। বাবা সিয়াম, দেনমোহর কত লিখবো? তোমার যা স্ট্যাটাস তাতে তো কোটি টাকা হওয়া উচিত। কাজী কাকা, দেনমোহর তো সম্মানের প্রতীক, টাকার নয়। তবুও লিখুন এস গ্রুপের 50% শেয়ার এবং আমার গুলশানের বাড়িটা সোনিয়ার নামে। হেই, চুপ করো তো। মুখ চেপে ধরবো কিন্তু। আমার ওসব কিছুই চাই না, আমার শুধু তোমাকে চাই। ওটা তোমার হক। আর রিফা কই? এই তো আমি ভাইয়া। সিয়াম রিফার হাতে একটা মোটা ফাইল ধরিয়ে দিল। সোনিয়া যা পেল তার চেয়েও বড় চমক অপেক্ষা করছিল রিফার জন্য। রিফা, সোনিয়াকে তো কোম্পানি দিলাম, কিন্তু তুই আমার বোন, তোর জন্য স্পেশাল কিছু আছে। এই ফাইলের কাগজটা দেখ। ভাইয়া, এটা কি? রিফা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমাদের গ্রামে? হ্যাঁ, তুই ডাক্তার হতে চেয়েছিলি, টাকার অভাবে আমি তোকে পড়াতে পারিনি। এখন এই গ্রামের সব মেয়ে এখানে বিনা পয়সায় ডাক্তার হবে, আর তুই হবি এই হাসপাতালের ডিরেক্টর। এটা তোর গিফট। ভাইয়া। রিফা ফাইলটা বুকে জড়িয়ে ভাইয়াকে জড়িয়ে ধরে হাউমা করে কাঁদলো। পুরো গ্রামের মানুষ হাততালি দিয়ে উঠল। রহমান সাহেব চোখের পানি মুছলেন। আজ তিনি পৃথিবীর সবচেয়ে সুখী বাবা। রাত গভীর হয়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ। সিয়াম আর সোনিয়া বারান্দায় বসে আছে। বাইরে পূর্ণিমার মস্ত বড় চাঁদ। সিয়াম সোনিয়ার কোলে মাথা রেখে শুয়ে আছে। সোনিয়া সিয়ামের চুলে বিলি কেটে দিচ্ছে। শুনছো, নেম প্লেটটা দেখেছো? শান্তি নিবাস। বাবা বদলেছে। রিফা দূর থেকে মোবাইল বের করে তাদের দুজনকে ফ্রেমে বন্দি করলো। ভালোবাসা ও বিশ্বাস দিয়ে সব জয় করা যায়, তাই না? তা ঠিক, কিন্তু এখানে বসে ইমোশনাল গল্প করলে বাসর ঘরে মজাটাই চলে যাবে। যা দুষ্টু, দর্শকদের সামনে এসব বলছো, লজ্জা লাগছে না? লজ্জার কি আছে? এটার বিষয় সবাই জানে। চলো চলো, শুভ কাজে দেরি করতে নেই। এরপর তারা তাদের শুভ কাজের জন্য ঘরে পা রাখে।
আর গল্পটাও এখানে শেষ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পের সঙ্গে। ততক্ষণে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।